হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই শুনতে পাচ্ছি? ওয়ালাইকুম জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, ১ সেকেন্ড আচ্ছা, ফাহিম ভাই একটু কথা বলতে পারবা? জাস্ট একটু কনফার্ম করতাম আরকি। জি ভাইয়া অবশ্যই। ওকে, এক কানে কেন শোনা যাচ্ছে? খুবই উইয়ার্ড। ১ সেকেন্ড আমি একটু জাস্ট প্রপারলি টেস্ট করে নিই সব ঠিকঠাক আছে কিনা। আমি অলওয়েজই আতঙ্কে থাকি আ যে সব ঠিকঠাক কাজ করে কিনা। ১ সেকেন্ড। ওকে, আমাকে একটু টাইম দাও সবাই। আচ্ছা, ফাহিম ভাই এখন একটু কথা বলো তো। দেখি। তো ভাইয়া জি ভাইয়া এখন শোনা যাচ্ছে কি? ভাইয়া কথা বলতেছো? জি ভাইয়া। আচ্ছা, ১ সেকেন্ড। আচ্ছা, ওকে। হ্যাঁ, এখন ঠিকঠাক শোনা যাচ্ছে। ওকে। আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। একটু কনফার্ম করবেন সবাই ঠিকঠাক দেখা যায় কিনা? হ্যাঁ, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি? জি ভাইয়া যাচ্ছে। ওকে, ফাইন। তো আমাদের আজকের ক্লাসের মেইন আলোচনার টপিক হচ্ছে গ্রিডি। মানে গ্রিডি কি জিনিস, গ্রিডি দিয়ে কি করা যায় না যায় এগুলো নিয়ে আজকে কথাবার্তা বলবো। তো সত্যি কথা বলতে সবার ফার্স্ট একটা কথা মানে বলে নেওয়া ভালো। মানে আমরা এতদিন পর্যন্ত যত ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম দেখছি, গ্রিডি তার মধ্যে কোনোটাই না। গ্রিডি ইজ নট ডিএস or algo. Greedy is a technique. সো গ্রিডি হচ্ছে টেকনিক্যালি একটা টেকনিক। এটা কোনো স্পেসিফিক অ্যালগরিদম বা ডেটা স্ট্রাকচার না। এরকম কোনো স্পেসিফিক কোড হয় না গ্রিডির, যেরকম বাইনারি সার্চের একটা স্পেসিফিক কোড হয়। আমি লো অ্যান্ড হাই ফিক্স করে দেন তার মিড ক্যালকুলেট করে কিছু একটা করি। সো স্পেসিফিক একটা প্যাটার্ন থাকে। গ্রিডির ক্ষেত্রে এরকম কোনো কিছুই নাই। আপনাকে ফিল করা লাগবে যে আপনাকে গ্রিডি টেকনিক ফলো করে পার্টিকুলার একটা প্রবলেম সলভ করা লাগবে। সো বাই ডেফিনেশন প্রথম প্রথম এটাকে খুবই ভেগ মনে হয়, আবছা ঝাপসা মনে হয় যে এটা আসলে কি জিনিস। বাট টেকনিকটা একবার ফিল করতে পারলে বোঝা যায় যে কিছু কিছু প্রবলেমে মেবি আমরা গ্রিডি টেকনিক অ্যাপ্লাই করে এটা সলভ করতে পারি। তো এখানে যারা ক্লাস করতেছি এর আগে কেউ কি গ্রিডি নিয়ে কখনো কাজ করছি বা গ্রিডি সম্পর্কে ধারণা আছে? গ্রিডি কি জিনিস? থাকলে একটু বলি, হ্যাঁ, যে ভাইয়া টুকটাক কিছু গ্রিডি প্রবলেম দেখছি বা গ্রিডি টেকনিক দেখছি, কিছু কিছু ধারণা আছে, যদি থাকে বলতে পারেন। নাই ভাইয়া আসলে গ্রিডটা কি এটাই আসলে ভালো মতো বুঝি না। আচ্ছা, ঠিক আছে, একজন পাইলাম। আর কেউ? নেই ভাইয়া। আচ্ছা আচ্ছা। তো বুঝার জন্য সবচেয়ে সহজ যদি কোনো টেকনিক থাকে সেটা হচ্ছে গ্রিডি, মানে তার বেসিক ডেফিনেশনটা বোঝা। তো আমি একটা সিম্পল প্রবলেম দিয়ে শুরু করি। তো ধরেন আপনাদের কাছে একটা অ্যারে দেয়া আছে। অ্যারেটা ১০০টা এলিমেন্ট, ধরেন ১০০টা না, আমি ধরলাম 10⁵ এলিমেন্ট আছে। তো আপনাকে বলা লাগবে এই অ্যারে থেকে আপনাকে ৩টা এলিমেন্ট এরকম ভাবে পিক করা লাগবে যেন তাদের যোগফল সর্বোচ্চ হয়। আপনি ৩টা এলিমেন্ট এরকম ভাবে পিক করবেন যেন তাদের যোগফলটা সর্বোচ্চ হয়। সো এটার সলিউশন কি হইতে পারে? 10⁵টা নাম্বার দেয়া আছে, ৩টা নাম্বার পিক করা লাগবে যেন ওই ৩টা নাম্বারের যোগফল সর্বোচ্চ হয়। লেটস সে ৩টা নাম্বার পিক করলেন এ বি আর সি, আমাকে এ প্লাস বি প্লাস সি এর যে ভ্যালুটা আসবে এটাকে ম্যাক্সিমাইজ করা লাগবে। সো আমি কিভাবে এই প্রবলেমটার সলিউশন কি হইতে পারে তাইলে? না, প্রথমে ম্যাক্সিমাম একটা পিক করব, হুম। পিক করে ওটা রিমুভ করে দেবো আরের থেকে।
হুম তারপর আরেকটা ম্যাক্সিমাম পিক করব, আবার রিমুভ হুম করে দিব, আরেকটা ম্যাক্সিমাম পিক করে দিয়ে আরেকটা রিমুভ করে দিয়ে ওই তিনটার একটা অ্যারেতে রেখে তারপর যোগ করব, এরকম আচ্ছা হইতে পারে। ওকে, বাট এটাকে আরো অনেক বেশি সিম্পলি ভাবে করা যেত না? যে আমি এটাকে এইভাবে বলতে পারতাম, আপনি যেইভাবে প্রবলেমের শর্ট সলিউশনটা করে হয় না বলছেন। ভাই? হ্যাঁ হ্যাঁ শর্ট করে নিয়ে শেষে হ্যাঁ তিনটা ইন্ডেক্সের মান যোগ করে রাইট। দেবো। আমি আমি ওনার সলিউশনটাই যদি বলি, অ্যাকচুয়ালি আমি কেনই বা সর্ট করব, এই জিনিসটাও তো আমাকে আগে একটু বোঝা লাগবে, রাইট? সো অ্যাকচুয়াল সলিউশনটা যখন কেউ এক্সপ্লেন করতে যাবেন, এইভাবে বলবেন যে একটা অ্যারের থেকে যদি আমার 3টা নাম্বার পিক করতে হয়, যেন তার যোগফল সর্বোচ্চ হয়, আমাকে আসলে ওই অ্যারের ম্যাক্সিমাম 3টা ভ্যালু বের করা লাগবে। সো এটা হচ্ছে সলিউশন, রাইট? সো এই সলিউশনটা দুই ভাবে করা যায়। নাম্বার ওয়ান, আমি পুরো অ্যারেটা সর্ট করতে পারি, এন্ড সর্ট করার পরে আমি কিভাবে সর্ট করব সেটাও কিন্তু বলি নাই, রাইট? আমাকে কিন্তু প্রিসাইসলি বলা লাগবে যে আমি এসেন্ডিং অর্ডারে অ্যারেটাকে সর্ট করতে চাই। সো অ্যারেটা এসেন্ডিং অর্ডারে সর্ট করে তার লাস্ট 3টা এলিমেন্ট, অথবা ডিসেন্ডিং অর্ডারে সর্ট করে তার ফার্স্ট 3টা এলিমেন্ট আমি পিক করতে পারি, এরা আমার যোগফল, সর্বোচ্চ যোগফল হবে। অথবা আমি এইভাবে বলতে পারি, আমি এই অ্যারে থেকে 3টা ম্যাক্সিমাম ভ্যালু লুপ চালায় বের করে নিয়ে আসবো, যেটা মাচ এফিশিয়েন্ট কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড না। মানে লুপ সর্টেরটা একেবারেই স্ট্রেট ফরওয়ার্ড, জাস্ট এক লাইন সর্ট করে দ্বিতীয় লাইনে আমি অ্যান্সার বের করে দিতে পারবো, বাট এটা টাইম কমপ্লেক্সিটি n log n। তো আমি যেটা মানে আরেকটা অল্টারনেটর একটা সলিউশন যেটা করতে পারতাম, আহ, আমি ফার্স্টে অ্যারে থেকে অ্যারের ম্যাক্সিমাম ভ্যালুটা খুঁজে বের করতাম। দেন আমার যে কাজ হইতো, একজন ভাই বলছেন যে ওই এলিমেন্টটাকে অ্যারে থেকে ডিলিট করে দেওয়া। অ্যারে থেকে কোনো এলিমেন্ট ডিলিট করা খুবই কস্টলি অপারেশন। সো আমি এটা না করে আমি একটা স্মার্ট কাজ করতে পারি। লেটস সে আমার কাছে 10টা নাম্বার আছে, 5 1 7 -2 অ্যান্ড 10। তো এটার ম্যাক্সিমাম ভ্যালু কত এই অ্যারেতে? 10। সো আমি 10 বের করে, ভাই ক্লাসে জয়েন হইতে পারতেছি না কেন? এরকম তো হওয়ার কথা না। ভাই লিঙ্ক মনে হয় উল্টা পাল্টা করছে, তাই হইতে পারে। ওকে, আমরা প্রপার লিঙ্কটা দিয়ে আসি একটু, মানে এটা খুবই জরুরি। লিঙ্ক কেমনে দেয়? এটাতে যাওয়ার পরে লিঙ্ক কিভাবে দেয়? দাঁড়াও ভাই একটু, আসলে বয়স হয়ে গেছে, বোঝা যাইতেছে। আচ্ছা, ডিসকর্ড কোথায়? এই যে, দেন এখানে যদি যাই, এখানে যদি যাই, ওকে ফাইন। সো যেখানে ছিলাম, কোথায় ছিলাম? ওকে, সো আমি ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে পারি এখান থেকে 10। তারপর আমি এই ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমি তারপরে ম্যাক্সিমাম ভ্যালুটাকে খুব ছোট্ট একটা ভ্যালু দিয়ে রিপ্লেস করে দিতে পারি। লাইক আমি 10 বের করে নিয়ে আসলাম, 10 কে আমি -100 দিয়ে রিপ্লেস করে দিলাম। এখন এই অ্যারেতে সেম ভাবে আমি যদি আবার নেক্সট ম্যাক্স বের করার ট্রাই করি, 7 আসবে, রাইট? আসবে কিনা? জি ভাই, জি ভাই। তো এটা ইজিয়ার না? দেন 7 বের হওয়ার পর এটাকে -100, লেটস সে -100 সবচেয়ে ছোট, সো -100 দিয়ে রিপ্লেস এখন করে ভাই দিলাম। যদি সবের পরে সব -1000 -2000 -3000 -4000 থাকে তাহলে কি হবে? না না, আমি তো এরকম ভাবে একটা ভ্যালু দিব যে ভ্যালুটা সবচেয়ে ছোট, মানে এই ভ্যালু ও তোমার অ্যারেতে আচ্ছা থাকবেই না এত ছোট। আচ্ছা। So আমি ওরকম ভ্যালু দিব। তাহলে তো ভাই পুরো অ্যারেটাই ট্রাভার্স করতে হচ্ছে না আমাকে? হ্যাঁ, বাট অ্যারে ট্রাভার্স তুমি কয়বার করবা? 3বার। এন্ড সো টাইম কমপ্লেক্সিটি 3 * n। আর সর্টেডটা ছিল n log n। সো n log n থেকে 3 * n বেটার না? জি। সো আচ্ছা, কি বুঝে নাই মানে? জয়েন করো এটা দিয়ে, বুঝার কিছু নাই তো। আচ্ছা, 1 সেকেন্ড, আমি একটু দেখি তো একটা জিনিস। আমি ওয়েটিং রুমও তো ডিসেবল করে রাখছি, ওর তো জয়েন হইতে পারার কথা, ডিরেক্টলি জয়েন হইতে পারার কথা, কোনো চ্যালেঞ্জ থাকার কথা না। সো হোয়াট ইফ আমি জাস্ট আমার স্ক্রিনটা শেয়ার করি? ওকে ওকে, সো এইভাবে আমি অ্যাকচুয়ালি পুরো হোল প্রসেসটা করতে পারি। তো এখন তো এটা একটা সলিউশন হইতে পারে। তো আমি কেন এই স্পেসিফিক সবচেয়ে বড় 3টে এলিমেন্টের দিকেই গেলাম? আমি কেন এই কাজটা করলাম না যে আমি এই অ্যারের অল পসিবল 3টা এলিমেন্ট পিক করে করে হচ্ছে অল পসিবল 3টা এলিমেন্টের সাবসেট পিক করে চেক করলাম না? আমি কেন
স্পেসিফিক একটা সাবসেটের খোঁজেই আগাইলাম, এটার অ্যান্সার কি হবে? মানে আমার প্রশ্নটা বুঝছেন সবাই? জি ভাই বুঝছি। সো এটা মনে হয় না যে ইনটুইটিভলি তো ভাই এটা বোঝা যাইতেছে যে আমার সব পসিবল সাবসেট নিয়ে আসলে কাজ করার প্রয়োজন নাই, আমি জাস্ট মানে সবচেয়ে বড় তিনটা এলিমেন্ট নিয়ে কাজ করলেই পারি। সো এটা মানে এটা আপনি খুব ইজিলি ফিল করতেছেন, বাট এটা যদি প্রমাণ করতে বলা হয় আপনার জন্য একটু ডিফিকাল্ট হবে না? মানে কিছু হয়তো বা ম্যাথমেটিক্যাল নোটেশন দিয়ে বা একটু কাঠখড় পুরায় খুবই অবভিয়াস একটা জিনিস আপনাকে প্রমাণ করা লাগবে তখন, রাইট? জি বাট আপনি ফিল করতেছেন এটা কারেক্ট। দ্যাটস গ্রিডি। গ্রিডি মানে হচ্ছে বাংলায় কনভার্ট করলে গ্রিড মানে লোভ, গ্রিডি মানে হচ্ছে লোভী। তো লোভী কোন একটা টেকনিক, লোভী টেকনিক বলতে এখানে এটাই ভাবে বোঝানো হয় যে আপনার কাছে অনেকগুলা অপশন থাকার পরে আপনি স্পেসিফিক একটা অ্যাপ্রোচ বা স্পেসিফিক একটা সাবসেটের দিকে আপনি ফোকাসড হয়ে আছেন, বায়াসড হয়ে আছেন, এন্ড আপনার মতে ওইটাই সলিউশন হবে। এটা একটা গ্রিডি অ্যাপ্রোচ, আপনি অল পসিবল ওয়ে ট্রাই করতেছেন না। আমি কি বুঝাইতে পারলাম? সো এরকম অনেক প্রবলেম আপনারা আপনাদের রিয়েল লাইফে পাবেন যেখানে গ্রিডি অ্যাপ্রোচ দিয়ে সলভ করলে অল পসিবল ওয়ে ট্রাভার্স করতে হয় না, স্পেসিফিক কোন একটা অ্যাপ্রোচে আগাইলেই হয়। সো আমি আরেকটা এক্সাম্পল দিই। ধরেন আমি আপনাকে বললাম আপনাকে একটা অ্যারে দেয়া আছে যে অ্যারের সাইজ হচ্ছে 10⁵। তো এই অ্যারে থেকে এরকম তিনটা এলিমেন্ট পিক করা লাগবে যাদের গুণফল সর্বোচ্চ। কিভাবে প্রবলেমটা সলভ করবেন দেখি আপনারা কে কে এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার দিতে পারেন? এটা একটা ইন্টারভিউ কোশ্চেন হইতে পারে। কারেক্ট অ্যান্সার লাগবে না, অ্যাকচুয়ালি অ্যাপ্রোচটা যদি কারেক্ট হয় তাইলেও হবে। কোশ্চেনটা একটু আবার বলবেন? মানে এন এন সংখ্যক এলিমেন্ট দেয়া আছে, ওকে? তো এরকম ভাবে তিনটা এলিমেন্ট এই এন সংখ্যক এলিমেন্ট থেকে পিক করা লাগবে, এক্স্যাক্টলি আগের প্রবলেমটার মতোই। আহ আগের লিংক কাজ করছে না, নতুন দিলাম তো, নতুন দিলাম তো লিংক, এটাই ঢুকো, সবাই ক্লাস করতেছে তো, ওকে। তো আচ্ছা, যেটা ছিলাম, এই প্রবলেমটা ছিল যোগফল সর্বোচ্চ করা লাগবে। সেম প্রবলেমটা ঘুরাই দিলাম, এখন গুণফল মানে মাল্টিপ্লিকেশন, a ইন্টু বি ইন্টু সি, এটা ম্যাক্সিমাইজ করা লাগবে। কিভাবে করা যায়? ভাই আগের মতো করলে কি সমস্যা? আগের মতো করলে, সো আমি যদি নেগেটিভ নাম্বার দিই অ্যারেতে সব, এটা তো সমস্যা। সো এখনো গ্রিডি কাজ করবে, একটু বুদ্ধি খাটায় গ্রিডি কাজ করানো লাগবে। সো সবার আগে আমাদের মাথায় রাখা লাগবে আমরা যেন কখনোই আমাদের গুণফলের মধ্যে জিরোকে না আনি, রাইট? জিরোকে যদি আনতেই হয়, যদি তখনই আনবো যখন জিরো ওই এলিমেন্টটা ছাড়া অন্য কোনো এলিমেন্ট নেয়ার আমার হাতে কোনো অপশন নাই, তখন আমি জিরোকে নিব, কারণ জিরোকে নেওয়ার সাথে সাথে গুণফল ওভারঅল এক্সপ্রেশনের গুণফল হয়ে যাবে জিরো। সো হোয়াট ইফ আমার জাস্ট এলিমেন্ট গুলো যদি এরকম সবগুলা পজিটিভ থাকে, সবগুলো এলিমেন্ট পজিটিভ, লেটস সে 2 1 5 100 এন্ড লেটস সে 20, এরকম থাকলে তো আমি বলতেই পারি যে এই অ্যারের সর্বোচ্চ তিনটা ভ্যালুর গুণফলই হবে ম্যাক্সিমাম। বাট হোয়াট ইফ আমার এখানে এরকম থাকলো, এরকম থাকলো, এখন কোন তিনটা এলিমেন্টের গুণফল সর্বোচ্চ হবে দেখি কেউ বলতে পারে কিনা? 10 1 2 মানে 100 1 আর 2 1 আর 2 আর কি। 102 আর 1 গুণ দিলে হয় 200, বাট -20 ইন্টু -5 ইন্টু 100 গুণ দিলে কত হয়? ও আচ্ছা আচ্ছা, গুণ তো আবার মাইনাস মাইনাস প্লাস হবে। ইয়েস। না, সো এটা তখন কেস সমস্যা। কেস চলে আসতে থাকে। সো বেটার, এটার জন্য সবচেয়ে বুদ্ধিমানের মতো সলিউশন যেটা হয় সেটা হচ্ছে সর্ট করা ফার্স্টে। এই যে আমি একটা গ্রিডি প্রবলেম সলভ করতেছি, সো আমি এই অ্যারেটাকে সর্ট করব। সো সর্ট করলে আমার আসে -20 -5 1 2 এবং 100। সো আমি কি এখন এটাকে, আচ্ছা আপনারা একটু চিন্তা করেন তো এখন প্রবলেমটার সলিউশন কিরকম হইতে পারে? আচ্ছা দেখি তো শোভন কি জয়েন করতে পারছে কিনা? শোভন এখনো জয়েন করতে পারে নাই। একটু দেখি ছেলেটা, বাট কোনটা দিয়ে জয়েন করবো সেটাই পাচ্ছি না, আগের লিংক কাজ করছে না। আম, কেন, কি প্রবলেম? এই লিংকে জয়েন করো।
শোভন। আচ্ছা, তো এখন সলিউশনটা কি হইতে পারে, কোন আইডিয়া? এটা কিন্তু খুব খারাপ। এই সিম্পল প্রবলেমটা সলভ করতে পারা উচিত। এটা অ্যাকচুয়ালি সিম্পল একটা প্রবলেম। একটু ফিল করা ট্রাই করেন কি হইতে পারে আপনাদের। প্রমাণ দরকার নেই আসলে, ইনটুইটিভলি। নেগেটিভ নাম্বার গুলো কি +1 দিয়ে গুণ করে পজিটিভ বানায় তারপর আবার শর্ট করে শেষের তিনটা নাম্বারের গুণফল বের করতে হবে? না 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 না, তখন অনেক কিছু কমপ্লিকেটেড হয়ে যাবে অনেক, মানে আবার এটাকে রিট্রিভ করা, কোনটা কোন পেয়ারে ছিল বের করা, এগুলো ঝামেলা হবে। এর থেকে ইজিয়ার সলিউশন হচ্ছে এরকম, যে আমরা এইভাবে চিন্তা করতে পারি সলিউশনটা। যদি সবগুলা নাম্বার পজিটিভ হইতো, আমরা তাদের ম্যাক্সিমাম গুণফলটা বের করতাম যে তিনটা নাম্বার দিয়ে, সেই তিনটা নাম্বার সর্ট করার পরে পাশাপাশি থাকতো, রাইট? যদি জি আমরা এইভাবে অলওয়েজ অ্যাডজাসেন্ট থাকে। সো আমরা এটাকে এইভাবে চিন্তা করতে পারি যে একটা অ্যারেতে লেটস সে তিন ধরনের মানে আপনার এন সাইজের অ্যারে লেটস সে সর্ট করার পরে ওরা এরকম হইলো A0 A1 A2 A3 A4 অ্যান্ড A5। এটার মধ্যে পজিটিভ নেগেটিভ সব ধরনের নাম্বার আছে, আপাতত চিন্তা করি জিরো নাই, এটা আপাতত চিন্তা করি। সো লেটস সে আমি বললাম এই তিনটা নাম্বারের গুণফল ম্যাক্সিমাম A3 ইন্টু A4 ইন্টু A5। আপাতত ধরলাম এই তিনটা নাম্বারের গুণফল ম্যাক্সিমাম। আচ্ছা, এখন এই তিনটা নাম্বারের গুণফল যদি ম্যাক্সিমাম হয়, আপনি এসে বললেন যে ভাই এখানে তো নেগেটিভ নাম্বারও থাকতে পারে। সো আমি বললাম ওকে, থাকতে পারে। তো তারপরে আমার কথা হচ্ছে A3 ইন্টু A4 ইন্টু A5 এটা ম্যাক্সিমাম হবে। আমি জোর করে হচ্ছে ক্লেম করার ট্রাই করলাম। সে তারপর বলল যে না ভাই, এরকমও তো হইতে পারে যে আপনি এই যে তিনটা নাম্বার এখানে গুণ করছেন, এই তিনটা নাম্বার ছিল এরকম দেখতে, -2 ইন্টু 5 -2 ইন্টু 2 ইন্টু -2 ইন্টু 1 ইন্টু 2, লেটস এরকম। ওকে, তো এই তিনটা নাম্বারের গুণফল কত আসে? -4। -4। কিন্তু ভাই আপনি যদি এই নাম্বারটা -2 হইতো, এই নাম্বারটা যদি -2 হইতো, তাইলে আমি A3 A4 A5 না নিয়ে আমি A2 A3 A4 যদি নিতাম, তাহলে কি আমি বেটার গুণফল পাইতাম না? 4। রাইট? জি পাইতাম কিনা? হ্যাঁ সো 4 আমি এটা এটা প্রমাণ করে দিলাম যে একদম সবচেয়ে বড় তিনটে এলিমেন্ট অ্যান্সার নাও হইতে পারে, মাঝের তিনটে এলিমেন্ট অ্যান্সার হইতে পারে। ঠিক তখন আরেকজন এসে বলল যে আচ্ছা, A1 A2 A3ও কি বেটার অ্যান্সার হইতে পারে না? তো দেখি তো কেউ এটার অ্যান্সার দিতে পারে কিনা। A1 A2 A3 এই তিনটার গুণফল A2 A3 A4 এর থেকে বেটার হওয়ার কোনো চান্স আছে কিনা কোনোভাবে? এটা কিন্তু প্রমাণ করা যায়, A1 এর ভ্যালু কি সেটা না জানলেও এটা প্রমাণ করা সম্ভব। জি ভাইয়া, বেটার হওয়া পসিবল। নোপ, বেটার হওয়া সম্ভব না। কারণ হইতেছে A1 A2 এর থেকে ছোট, রাইট? ও আচ্ছা, ওই তো আছে তাই তো। আচ্ছা ভাইয়া, A1 কিন্তু একটা নেগেটিভ ভ্যালু হবে না, জি ভাইয়া, ঠিক আছে ঠিক কারণ আছে। A2 নেগেটিভ A3 নেগেটিভ, A1 অবভিয়াসলি নেগেটিভ হবে। সো A1 যদি নেগেটিভ হয়, A1 ইন্টু A2 ইন্টু A3 তিনটা নেগেটিভ সংখ্যা যদি আমি গুণ দেই, এটা কোনোদিনই পজিটিভে থাকবে না, এটা নেগেটিভে চলে যাবে, রাইট? জি ওকে, দ্যাট দ্যাট মিনস আমার এই পেয়ারটা, মানে এই টাপেলটা কাজ করবে না। টাপেল বলতে আমি আসলে তিনটা এলিমেন্টকে একসাথে বুঝাই দিছি। সো এইটাও কাজ করবে না। ওকে, সো হোয়াট ইফ আমি আমি এইটা নিয়ে কাজ করার ট্রাই করি। সো এটা নিয়ে যদি কাজ করার ট্রাই করি, তখন আমার মাথায় আসতে পারে যে আচ্ছা, এইখানে যদি তিনটা এলিমেন্ট থাকে, এরা তিনজনই তো আসলে নেগেটিভই হবে, রাইট? A0 A1 এর তো নেগেটিভ হওয়া ফরজ, ঠিক কিনা? জি জি
-2 সব ছোট। রাইট, এরা এরা তিনটা নেগেটিভ নাম্বার হইলে তারা কখনোই বেটার অ্যান্সারে মানে বেটার রেজাল্টে কন্ট্রিবিউট করতে পারার কথা না, ঠিক কিনা? জি তার মানে আমার অ্যান্সার আসলে কয়েকটা প্যাটার্নের অ্যান্সার হইতে পারে। কি কি প্যাটার্নের অ্যান্সার হইতে পারে? তিনটা নাম্বারে যদি পজিটিভ হয় তাইলে আমার জন্য এই তিনটা নাম্বারের গুণফলের থেকে বেটার মানে এই তিনটা নাম্বারের গুণফল একটা ক্যান্ডিডেট হইতে পারে, রাইট? জি আচ্ছা, আরেকটা ক্যান্ডিডেট হইতে পারে এরকম দুইটা নেগেটিভ মাইনাস নাম্বার মাইনাস এবং প্লাস। একটা পজিটিভ নাম্বার, রাইট? জি এই দুইটা কেস ছাড়া আর কি কোনো কেস আছে যারা ম্যাক্সিমাম ভ্যালু দিবে? মানে আর কেস বলতে আপনি নেগেটিভ নাম্বার কি তো আনবেন, বেসিক্যালি সব পজিটিভ অথবা কিছু নেগেটিভ কিছু পজিটিভ। সো আপনি যদি দুইটার জায়গায় একটা নেগেটিভ নেন আর দুইটা পজিটিভ নেন, রেজাল্ট নেগেটিভ হয়ে যাবে, রাইট? জি আপনি যদি এক নেগেটিভের সংখ্যা আরেকটা বাড়ান, ঝামেলা। নেগেটিভের সংখ্যা আরেকটা কমান, ঝামেলা। নেগেটিভের সংখ্যা এক্স্যাক্টলি দুইটাই রাখা লাগবে, রাইট? জি তাইলে এরকম ভাবে দুইটা নেগেটিভ নাম্বার পিক করা লাগবে যেন নেগেটিভ নাম্বার গুলার গুণফল সর্ব নেগেটিভ নাম্বার গুলার ভ্যালু সবচেয়ে কম হয়, যাতে তাদের গুণফল সর্বোচ্চ হয়, রাইট? জি সো যে দুইটা নেগেটিভ নাম্বার আপনি পিক করবেন তারা যেন লোয়েস্ট পসিবল হয়, তাহলেই তাদের গুণফল হাইয়েস্ট পসিবল হবে, ঠিক কিনা? জি সো একটা অ্যারেতে তার মানে প্রবলেম সলভ কিভাবে আপনি দেখেন, আপনি অল পসিবল ওয়ে কিন্তু ট্রাই করলেন না, আপনাকে পার্টিকুলার একটা ওয়ে ট্রাই করতে হইলো। সেটা কি? আপনি এই অ্যারের লার্জেস্ট তিনটা পজিটিভ ভ্যালু ফার্স্টে নিয়ে দেখেন, আপনি জাস্ট ভ্যালুটা একটা জায়গায় ক্যালকুলেট করে রাখেন। দেন আপনি দেখেন যে এই অ্যারেতে নেগেটিভ নাম্বার আছে কিনা। যদি দেখেন নেগেটিভ নাম্বার আছে, তাহলে ট্রাই করে দেখেন নেগেটিভ নাম্বার কয়টা আছে। যদি অ্যাটলিস্ট দুইটা থাকে তাহলে আপনি লোয়েস্ট পসিবল দুইজনকে নেন। লোয়েস্ট পসিবল দুইটা নেগেটিভ নাম্বার নিয়ে আপনি তাদেরকে গুণ দেন, যেরকম -20 এন্ড -5 গুণ দেওয়ার পর কত আসে? 100। ওকে, এবার আরেকটা পজিটিভ নাম্বার নেওয়া লাগবে। কোন পজিটিভ নাম্বারটাকে নেবেন? সর্বোচ্চ। সর্বোচ্চটাকে। সো এখন যদি আপনি গুণ দেন তাহলে ওভারঅল আপনি ম্যাক্সিমাম পসিবল গুণফলটা পাবেন। এই দুইটা কম্বিনেশন ছাড়া অন্য কোনো কম্বিনেশনে আপনি ম্যাক্সিমাম পসিবল গুণফলটা পাবেন না। বুঝাইতে পারলাম? জি ভাই বুঝছি। এটা একটা গ্রিডি টেকনিক। আপনি দেখেন অনেক অনেক কম্বিনেশন ছিল, আপনি পার্টিকুলারলি এই অ্যাপ্রোচটাতে গেলেন, বাট এই অ্যাপ্রোচটা যদি প্রমাণ করতে হয় আপনার কিন্তু অনেক কষ্ট করা লাগবে, বাট আপনি মোটামুটি মনে মনে আপনি বুঝেই ফেলছেন যে এটা কারেক্ট অ্যান্সার, রাইট? এবং ম্যাক্সিমাম প্রবলেম যখন আপনারা একদম শুরুতে প্রবলেম সলভ করতে বসতেন, বা এখনো যারা কোড ফোর্সেসে কিছু ডিভিশন 2 এর এ বা বি প্রবলেম সলভ করতে যান, যেগুলোকে অনেকে পাজল টাইপের প্রবলেম বলে, বেশিরভাগ প্রবলেম হচ্ছে গ্রিডি, যেগুলাতে হচ্ছে ওই প্রবলেমটার জন্য কোনো অ্যালগোরিদম দরকার হয় না, মানে বাইনারি ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম এগুলো দরকার হয় না, কিন্তু থিঙ্কিংটা লাগে অনেক। যেমন এই প্রবলেমটাতে থিঙ্কিং দরকার হয়েছে, আপনাকে অপটিমাল একটা রাস্তা খুঁজে বের করা লাগছে, অল পসিবল রাস্তা পিক না করে। আমি কি বুঝাইতে পারলাম? জি ভাই বুঝছি। সো এইটাকে বলা হয় গ্রিডি। ফাহিম ভাই বুঝছো? মানে তুমি তো বলছিলাম আমি যে ভাই শুনছি অনেকবার, বাট জিনিসটা জানি না কি বা কিভাবে কাজ করে। এখন ক্লিয়ার? জি স্যার। তাহলে তো ভাই গ্রিডি প্রবলেম তো হাজার হাজার এক এক তাহলে কোটি হাজারটা কোটি গ্রিডি প্রবলেম আছে, কোটি কোটি হাজারটা গ্রিডি প্রবলেম আছে। নির্দিষ্ট গ্রিডিতে কোনো ভালো অ্যাপ্রোচ নাই। না, নির্দিষ্ট কোনো অ্যাপ্রোচ নাই। গ্রিডিতে ভালো হওয়া আমার কাছে লাগে একটা লাইফ লং প্রসেস। মানে সবচাইতে হার্ড প্রবলেম হয় গ্রিডি, সবচেয়ে ইজি প্রবলেমও হয় গ্রিডি। ওয়ার্ল্ড ফাইনালসে যে প্রবলেমগুলো থাকে বেশিরভাগ থাকে গ্রিডি প্রবলেম এবং আনসিন প্রবলেম, মানে ওই প্রবলেমটার দেখা যায় এরকম একটা সলিউশন থাকে যেটা অবজারভেশন থেকে বের হয়। মানে প্রচুর পরিমাণে ক্রিটিক্যাল অবজারভেশন লাগে, কোনো মুখস্থ ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম বসায় বসায় আমাদের দেশে যেরকম রিজিওনাল হয় বা মানে আইসিপিসি বা এনসিপিসি হয়, সেগুলোর বেশিরভাগ জায়গায় দেখা যায় যে মানে এখন ট্র্যাডিশন চেঞ্জ হয়েছে কিনা জানি না, বাট যতদূর আমার নলেজে আছে এখন এটা চেঞ্জ হয় নাই, ছেলেপেলের অবজেকশন দেখে, যে 3-4টা অ্যালগোরিদমকে মার্জ করে একটা প্রবলেম বানায় ফেলে। এন্ড সেটা হচ্ছে জাস্ট কি বলা যায়, কন্টেস্টে জাস্ট বমি করে দিয়ে আসা লাগে ওই সলিউশন গুলা। সো এটা থেকে আসলে থিঙ্কিং খুব বেশি থাকে না বেশিরভাগ সময়। সো মানে খুবই স্ট্রেট ফরওয়ার্ড ইমপ্লিমেন্টেশন দরকার হয়। তো গ্রিডি প্রবলেম এরকম না, গ্রিডি প্রবলেম প্রমাণ করাও ডিফিকাল্ট, এন্ড এইগুলা অ্যাকচুয়াল প্রবলেম, মানে যেগুলো আসলে সলভ করার মতো। সো আমি বলবো যে গ্রিডিতে যদি কেউ ভালো হইতে চান, স্পেসিফিক কিছু গ্রিডি প্রবলেম আগে ট্রাই করেন যেগুলো ওয়েল নোন। এগুলাতে ভালো হওয়ার পর আমি সাজেস্ট করব যে আপনি কোড ফোর্সেসে ঢুকে গ্রিডি ট্যাগ দিয়ে সার্চ করে যত প্রবলেম আছে তার মধ্যে আপনি ফার্স্ট 200 প্রবলেম সলভ করে ফেলেন।
ট্রাস্ট মি, এটা আপনার প্রবলেম সলভিং স্কিলকে অনেক ইমপ্রুভ করবে। মানে আপনি শিওর থাকবেন যে ওই প্রবলেমগুলোর বেশিরভাগে কোনো স্পেসিফিক ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম লাগবে না। সো আপনার অ্যাকচুয়াল মানে ব্রেন পাওয়ারটা আপনার তখন ইউজ হবে, এন্ড এইটা প্রবলেম সলভিং স্কিল বাড়ানোর জন্য অনেক ইম্পর্টেন্ট। আমি নিজেও আসলে সময় খুঁজতেছি যে নতুন করে আবার এই গ্রিডি প্রবলেম গুলা কি সলভ করে আমার স্কিল সেট একটু শার্প করা যায় কিনা, কারণ অনেকদিন ধরে তো কম্পিটিটিভ প্রোগ্রামিং থেকে দূরে আছি আসলে, কারণ এখন তো আর রেগুলার কোড ফোর্সেস দেওয়ার মতো সময় আসলে পাওয়া কোনোভাবেই সম্ভব না। সো এই স্কিলটাকে আবার একটু ঝালাই পালাই করার জন্য আমার আমার নিজেরও আসলে গ্রিডি নিয়ে কাজ করার ইচ্ছা আছে, কারণ অ্যালগোরিদম শিখে এখন এই মুহূর্তে আর মানে নতুন কিছু করা যাবে না, মানে থিঙ্কিংটা অতটা বাড়াবে না যতটা বাড়াবে এই ধরনের পাজল টাইপের প্রবলেম। ওকে, সো এটা একটা অ্যাপ্রোচ গেল। আরেকটা অ্যাপ্রোচ, আচ্ছা শোভন কি জয়েন করতে পারছে? হ্যাঁ শোভন পারছে, ওকে। জি ভাই আসছি। ওকে ঠিক আছে। তো আমরা আরেকটা ওয়েল নোন গ্রিডি অ্যাপ্রোচ দেখি। ধরা যাক আমরা দুইটা প্রবলেম দেখবো ওভারঅল গ্রিডি। সো প্রথম প্রবলেমটা হইতেছে, এটাকে বলা হয় ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। কেউ কি এটার নাম শুনছি আজ পর্যন্ত? জি ভাই। জি ভাইয়া, আচ্ছা, টিমস fraction- অ্যালগরিদম, তারপর ক্রুসকালস, এগুলা নাম শুনছি হ্যাঁ, কিন্তু। এই না 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 না, এক জিনিস না, সম্পূর্ণ ডিফারেন্ট। ফ্র্যাকশনাল ন্যাপস্যাক হচ্ছে জাস্ট একটা স্টেডি একটা অ্যালগরিদম, যে মানে একটা অ্যাপ্রোচ আর কি, যে আমার কাছে একটা বস্তা আছে আর কিছু আইটেম আছে, আমি কোন আইটেমটাকে তুমি যেটা বলতেছো সেটা হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। সো ওইটা ডিফারেন্ট, এটা তো হচ্ছে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। আমি বুঝাই বলি। এটা আমি So, পড়ছিলাম বোধহয়, ওই যে একটা চোর চুরি করতে গেছিল দোকানে, অনেক জিনিসপত্র আছে, দামি জিনিস, হুম, তিনটা জিনিস নিতে পারবে, এইটাই কি ভাই? ওটা 0-1 ন্যাপস্যাক, ওটা ডিপি, ডাইনামিক প্রোগ্রামিং। আর এটা হচ্ছে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। ফ্র্যাকশনাল ন্যাপস্যাকে আইটেম গুলোকে ভাঙা যায়, বাট তুমি যেটা দেখছো ওটাতে মনে হয় আইটেম গুলোকে ভাঙা যায় না, মানে হয় পুরো আইটেম নাও নাহলে ওই আইটেমকে ফেলায় দাও, এরকম কিছু একটা। সো চোর তখন সব পসিবল ওয়ে ট্রাই করতে থাকে, দেন যেটা ম্যাক্সিমাম রেজাল্ট তাকে দেয় সেটা নিয়ে চলে আসে। সো ফ্র্যাকশনাল ন্যাপস্যাক হচ্ছে এরকম, লেটস সে, আচ্ছা আমি একটা ভালো এক্সাম্পল পিক করি একটু গিগস ফর গিগস থেকে বা এরকম কোনো জায়গা থেকে, কারণ এটাতে ভাই, এক্সাম্পলটা। করতে পারেন যে একটা মানুষ হচ্ছে মুদি দোকানে গেল, এখন সেখানে অনেক রকমের আইটেম আছে, তো সে কোন আইটেমটা কত পরিমাণে নিলে তার জন্য লাভ হবে। হ্যাঁ হ্যাঁ, মানে ওটাই ওটাই করবো, বাট আমি ভ্যালু গুলা হচ্ছে একটু প্রিসাইজ নিতে চাইতেছি, যেন এক্সাম্পলটা মিনিংফুল হয় আর কি। মানে আমি হয়তোবা ভ্যালু এরকম ভাবে বানায় ফেলতে পারি যেটা খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা কেস, মানে হয়তোবা খুব একটা লাভ হবে না, সেই কারণে আমি ভাবতেছি যে একটা এক্সাম্পল আমি হচ্ছে অলরেডি যেখানে ভালো এক্সাম্পল আছে সেখান থেকে আমি একটা এক্সাম্পল নেই। তো ভ্যালু এন্ড ওয়েট, ওকে আমি একটা এক্সাম্পল গিগস ফর গিগস থেকে নিতেছি। সো ভ্যালু, আমি আমি পুরো জিনিসটাই বুঝাই দিব, টেনশনের কিছু নাই, সিম্পল জিনিস একদম। ইভেন এটা লেখার সাথে সাথে আপনারা নিজেরাই বলতে পারবেন যে এটা মানে এই প্রবলেমের সলিউশন কি হইতে পারে। সো জাস্ট আমাকে একটু টাইম দিবেন। 60, 100, 120, 60, 100, 120, ওকে। আচ্ছা, সো আপনি যেরকম ভাবে শোভন বললো, শোভনের ওয়েতে আমি এক্সাম্পলটা দেই। আপনি দোকানে গেলেন এবং আপনার যে ব্যাগটা, একটা ব্যাগ নিয়ে গেছেন দোকানে, মুদির দোকানে ধরেন বাজার করতে। তো সেই দোকানে আহ, কিছু আইটেম আপনি দেখলেন, লেটস এ 3 ধরনের আইটেম আপনি দেখলেন, এবং তাদের প্রত্যেকের ভ্যালু আর ওয়েট দেয়া আছে। এখানে ভ্যালুর ডেফিনেশন হইতেছে, ওয়েটের ডেফিনেশন হইতেছে জাস্ট তার ওয়েট। আপনি যদি 10 কেজি আইটেম, আমি 3টা আইটেম এখানে এ বি আর সি, প্রথমটাকে যদি আপনি এ ধরেন, এটা ধরেন এক সেকেন্ড ভাইরা, একটা প্যারা খাইতেছি। ওকে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। ওকে, লেটস সে 3 ধরনের আইটেম আপনার কাছে আছে এ বি সি। সো আইটেম এ যেটা, তার ওয়েট লেটস সে 10 কেজি। যদি 10 কেজি আপনি নেন তাহলে আপনি 60 টাকার একটা ভ্যালু আপনার হচ্ছে আপনার গেইন হবে। ধরেন মানে এই 60 কিন্তু আপনার টাকা না, এই 60 হচ্ছে আপনার বেসিক্যালি একটা ভ্যালু, লেটস সে আমরা উপযোগ বলতে একটা টার্ম পড়ছিলাম এক সময়, অনেকটা ওরকম। সো
যদি আপনি 10 কেজির মতো নেন আপনি 60 পরিমাণ ভ্যালু আপনি পাবেন। সেম ভাবে আপনি যদি আইটেম বি নেন তাহলে তার 20 কেজি ওয়েটের জন্য আপনি 100 ভ্যালু পাবেন। যেখানে দেখেন আইটেম এ তে আপনি 10 কেজি নেওয়ার সাথে সাথেই আপনি 60 ভ্যালু পাইতেছেন, বাট আইটেম বি এর ক্ষেত্রে ভ্যালুটা তুলনামূলক একটু কম। সেটা হচ্ছে 20 কেজি যদি আপনি নেন, আইটেম এ যদি 20 কেজি নিতে পারতেন আপনি হয়তোবা ভ্যালু পাইতেন 120, কিন্তু এইখানে আপনি 20 কেজির জন্য ভ্যালু পাবেন মাত্র 100। ওকে, মানে 20 কম। ওকে, আইটেম সি এর ক্ষেত্রে আপনি যদি আইটেম সি এর 30 কেজি পর্যন্ত নেন আপনি 120 ভ্যালু আপনি এখানে গেইন করতে পারেন। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার কাছে এই আইটেমগুলা এই এক্স্যাক্টলি আইটেম এ 10 কেজি নেওয়ার মতো অপশন আছে মানে দোকানে, আইটেম বি 20 কেজি নেওয়ার মতো অপশন আছে, এন্ড আইটেম সি 30 কেজি নেওয়ার মতো অপশন আছে। আপনি মোট যাই নেন না কেন আপনি 50 কেজির বেশি কখনোই আপনি এই বস্তায় নিতে পারবেন না। তার কম চাইলে নিতে পারেন, বাট তার বেশি কখনো নিতে পারবেন না। হাইয়েস্ট লিমিট এক্স্যাক্টলি 50 কেজি। আপনার টার্গেট হচ্ছে এরকম ভাবে আইটেমগুলোকে নেওয়া লাগবে যেন এই বস্তা ওভারফ্লো না হয় এবং আপনি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ভ্যালু গেইন করতে পারেন। কিভাবে নেওয়া যায়? ভ্যালু এ কে 5 বার নেব, একে 5 বার নিব? 5 10 50 কেজি। না না না, 50 কেজি নিতে পারবেন না তো, এ আছেই 10 কেজি, ও মানে দোকানে 10 একবারে, কেজি আছে। ও আচ্ছা 10 কেজির বেশি নেওয়া যাবে না। না না, মানে ওই আইটেমটা যতটুকু আছে তার বেশি নিতে পারবেন না। ধরেন ও এখানে দোকানে মোট মোট আইটেমই আছে 60 কেজি। না হয়তো আমি যদি দোকানে মোট 50 কেজি আইটেম থাকতো তাহলে তো আমি চোখ বন্ধ করে সব আইটেম নিয়ে নিতাম, কারণ এর বেশি আমার, এর থেকে কম নিলে আমার আসলে ভ্যালু কখনোই ম্যাক্সিমাইজ হবে না। সো যা পারি সব নেই, রাইট? ভাই যেহেতু এখানে হচ্ছে ওই, যদি মানে আমরা ফার্স্ট ওই একক এইটা করে নিয়ে মানে একক মানে বুঝালাম যে মানে ওয়েটার ভ্যালু থেকে ওয়েটটা ভাগ রাইট, করে নিয়ে যে কত করে হচ্ছে, তো ওইটা আমার মেইন থেকে যে এইটা 10 কেজি নিয়ে তার মানে ওখানে 40 কেজি থাকলো, আর তারপরে আবার তারপর একটা মানে আবার ভাগ দিয়ে মানে প্রথমে আমি ভাগ দিয়ে সাজিয়ে নেব যে হচ্ছে কোনটার জন্য আমি বেশি কোনটা গেইন নিলে আমার করতে বেশি পারবো। লাভ। এক্স্যাক্টলি। সো এটাকে এইভাবে বলা যায়, এটাকে বলা হয় ইউনিট ভ্যালু। মানে ইউনিট ভ্যালু বলতে বোঝায় আপনি যদি ওই আইটেমটার 1 কেজি পরিমাণ নেন আপনি কতটুকু ভ্যালু গেইন করতে পারেন। দেখেন আইটেম এর জন্য আপনি যদি 1 কেজি পরিমাণ নেন আপনি 6 পরিমাণ আপনি ভ্যালু গেইন করতে পারেন। আইটেম বি এর ক্ষেত্রে সেটা হচ্ছে 100 কে 20 দিয়ে ভাগ দিলে আসে 5, আর আইটেম সি এর ক্ষেত্রে আসে সেটা 120 কে যদি 30 দিয়ে ভাগ দেন আপনার আসবে এটা 4। তো এখন দেখেন আপনার জন্য ডিসিশন নেওয়াটা ইজিয়ার। কোন ধরনের আইটেম কোন ধরনের আইটেম আপনার জন্য নেওয়াটা এখন সুবিধাজনক? যে আইটেমটা নিলে আপনার ইউনিট যে ভ্যালু সেটার মান ম্যাক্সিমাইজ হয় আপনি ওই আইটেমটাকে নেওয়ার ট্রাই করবেন না। এই 6, 5 and 4 মিন করে আপনি যদি আইটেম এ এর 1 কেজি নেন আপনার 6 লাভ হবে, আইটেম বি এর 1 কেজি নেন আপনার 5 লাভ হবে, আইটেম সি এর 1 কেজি নেন আপনার 4 লাভ হবে। আপনার টার্গেট হইতেছে ওই আইটেমটাকে নেয়ার, ওই আইটেমটাকে নেয়ার যে আইটেমটার জন্য হচ্ছে আমি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ অ্যাকচুয়ালি আমি বেনিফিট এখান থেকে পাই। সো আপনি কাকে দিয়ে তাহলে শুরু করবেন? এ আপনি অবভিয়াসলি তখন এ দিয়ে শুরু করবেন, রাইট? সো এই যে দেখেন এ দিয়ে যে আমাদের শুরু করতে হবে, এইটা কিন্তু আমার আসলে আলাদাভাবে, এটা কিন্তু আমার আলাদাভাবে আসলে আহ, আহ, চিন্তা ভাবনা করা লাগে নাই বা প্রমাণ করা লাগে নাই। আমি ডিরেক্টলি হচ্ছে বুঝে ফেলছি যে আমার আসলে যে এ নিয়ে কাজ করা লাগবে। ওকে, সো এটা একটা গ্রিডি টেকনিক। আমি কেন অল পসিবল ওয়ে ট্রাই করলাম না? অল পসিবল ওয়ে আমার ট্রাই করার দরকার হয় নাই, কারণ আমি জাস্ট ইউনিট ভ্যালু নিয়ে কাজ করলেই পারতেছি। এখন আমার এই প্রবলেমটার ক্ষেত্রে সলিউশন তাহলে কি হবে? আমি আইটেম এর এ যতটুকু বেশি পারি আমি আইটেম এ নিব, কারণ আইটেম এ নিলে আমার বেশি লাভ। সো আইটেম এর আমি 10 কেজি নিয়ে নিব। এরপর আমি আইটেম বি এর কাছে আসব, এটা আমার নেক্সট সবচেয়ে বেশি বেনিফিট আমাকে দিবে। সো আইটেম বি এর যা আছে সব নিয়ে নিব। সো আইটেম বি আমি নিতে পারবো হচ্ছে এখানে 20 কেজি। সো আইটেম এ নিলাম 10 কেজি, আইটেম বি নিলাম 20 কেজি, মোট গেল 30 কেজি। এখন আমার কাছে যেহেতু আর 10 কেজির মতো জায়গা আছে,
সো আমি সরি 20 কেজির মতো জায়গা আছে। সো আমি এখন আইটেম সি থেকে, আইটেম সি যেহেতু 30 কেজি অ্যাভেলেবল, এখান থেকে আমি 20 কেজি নিয়ে নিব। সো মোট যোগ করলে আমি পাই এখানে 160 আর 80, সো মোট 240, লেটস সে 240 টাকার পরিমাণ আমি ভ্যালু গেইন করতে পারলাম। সো সবাই কি সলিউশনটা বুঝতে পারছি? এই ধরনের প্রবলেম হইলে আমি আসলে কিভাবে এটার অ্যাপ্রোচ নিব বা কিভাবে আগাবো? যেভাবে হচ্ছে। ওকে, ফাইন। ওকে, তো ওকে ফাইন। ভাই আমরা কি ওয়ান মানে 01 ন্যাপস্যাকটাও দেখবো? 01 ন্যাপস্যাকটা আমরা ডিপি থাকলে দেখতাম, আসলে আমাদের বিগিনারে আসলে ডিপি নাই তো। তো এটা একটু দেখানোটা একটু ডিফিকাল্ট, বাট টাইম থাকলে আমি দেখাইতাম। আমার সত্যি কথা বলতে এখনো খুব ইচ্ছা করতেছে 01 ন্যাপস্যাক দেখাইতে, কিন্তু প্রবলেম হইতেছে যে 01 ন্যাপস্যাকের জন্য অনেকগুলা প্রি রিকুইজিট আছে, যেরকম রিকার্শন একটু ভালো হওয়া, মানে খুবই ভালো একটা ধারণা থাকা, কিভাবে আমার এটা আসলে কাজ করতেছে, বা আমি আমি কিভাবে কি বলা যায় সাব প্রবলেমে ভাগ করে প্রবলেমটাকে সলভ করতে পারতেছি, এই জিনিসগুলো বোঝাটা একটু ক্রুশাল এখানে। সো হয়তোবা আমি দেখাইতে পারবো, কোনো প্রবলেম হবে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জিনিসটা বোঝা যাবে না যে আসলে কি হইতেছে না হইতেছে। একটু হয়তোবা অনেকের কাছে মনে হইতে পারে যে অ্যাকচুয়ালি টাইম ওয়েস্ট হইতেছে, এটা মনে হওয়ার চান্স অনেক বেশি। সো ওকে, ঠিক আছে, এটা হচ্ছে ফ্র্যাকশনাল ন্যাপস্যাকের একটা হচ্ছে এক্সাম্পল। সো ফ্র্যাকশনাল কেন বলা হয়? কারণ আমি আইটেমগুলোকে ভাগ করতে পারি। আমার কাছে যখন একটা আইটেম এ, তার 10 কেজি পরিমাণ আছে যার ভ্যালু 60, আমি চাইলে এই আইটেমটার একটা ফ্র্যাকশন পরিমাণও নিতে পারবো। আমি যদি চাই আমার ওয়েট এটা 50 কেজি না হয়ে এটা 12.3 কেজি যদি হইতো, অথবা 9.5 কেজি যদি হইতো, আমি আইটেম এর এক্স্যাক্টলি 9.5 কেজি নিতে পারতাম। এটা আমার পক্ষে নেওয়া সম্ভব ছিল, কারণ আমি আইটেমটাকে ভাগ করতে পারি। এই কারণে এটাকে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক বলা হয়। অ্যাকচুয়ালি এই স্যাক মানে হচ্ছে বস্তা, ঠিক আছে? সো এইভাবে এটাকে মেজার করা যাইতে পারে। আর যদি এরকম হয় যে আইটেম গুলাকে কখনোই ভাগ করা যাবে না, আইটেম এ যদি 10 কেজি থাকে, 10 কেজি আমাকে নেওয়া লাগবে, কমও না বেশিও না, কিছুই করতে পারবো না, তখন এই ন্যাপস্যাকটাকে বলা হয় 01 ন্যাপস্যাক। 01 এর ডেফিনেশন মানে মানে ব্যাখ্যাটা হইতেছে এরকম: 0 মানে হচ্ছে আমি আইটেমটাকে নিব না, 1 মানে হচ্ছে নিব। সো আমার হাতে দুইটা অপশন আছে, হয় 0 নাহলে 1। অথবা এটাকে অনেকে এইভাবেও বলে, 0 মানে হচ্ছে আইটেমের 0%, মানে একদম আইটেমটা আমি নিয়েই নাই, আর 1 মানে হচ্ছে 100%, দ্যাট মিনস আইটেমটাকে আমি পুরোপুরি নিয়ে নিছি, এখানে ফ্র্যাকশনের কোনো অ্যাকচুয়ালি এক্সিস্টেন্স নাই। সো এটা হচ্ছে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। তো এটা একদমই স্ট্রেট ফরওয়ার্ড। আপনারা যদি এরকম, আমি কিছু প্রবলেম আমি ভিজাজে দিয়ে আপনাদের একটা কন্টেস্ট সেট করে দিব না আজকে, আপনারা সময় নিয়ে সলভ করেন, এটার অ্যাকচুয়ালি কোনো টাইম লিমিট দিব না, আপনারা সলভ করতে থাকেন। এন্ড আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমি একটা উইকেন্ডে, আপনারা সাজেস্ট করবেন কোন উইকেন্ডটা হলে ভালো হয়। আমি প্রেফার করি যে এই সপ্তাহের পরের সপ্তাহ শুক্রবার আমি আপনাদের জন্য একটা শুক্রবার বা শনিবার আপনাদের জন্য একটা 3 ঘন্টার একটা কন্টেস্ট অ্যারেঞ্জ করব। কন্টেস্টটা 3 ঘন্টার হবে। মোটামুটি সবার জন্য এটা অংশগ্রহণ করা বাধ্যতামূলক। এই পুরো ওভারঅল কোর্সে আমরা যা যা শিখছি তার উপর বেস করে আমি একটা কন্টেস্ট অ্যারেঞ্জ করব, এন্ড ওই কন্টেস্টের পারফরমেন্সের উপর বেস করে আমরা বেসিক্যালি ওটা একটা বেশ বড় ফ্যাক্টর হবে অ্যাকচুয়ালি পাস ফেইল এটা নির্ধারণ করার। সো হোপফুলি এটার ওয়েট থাকবে 50%। আর ওভারঅল আপনি কোর্সে যা যা করছেন বা ক্লাসে প্রেজেন্ট ছিলেন কিনা, আপনার ওভারঅল পারফরমেন্স, এতদিন যে কন্টেস্ট হয়েছে সেগুলোর উপর বেস করে আমি বাকি এখানে আরো 50% রাখবো। সো এখন অনেকে ভাবতে পারেন পাস করলে কি ফেল করলে কি, টেকনিক্যালি কিছুই না, মানে আপনি ফেল করলেও কিছু হবে না, পাস করলেও কিছু হবে না, বাট পাস করলে যে এক্সট্রা অ্যাডভান্টেজটা আপনি পাবেন, হয়তোবা ডেভিস স্কিলে নেক্সট ফিউচার কোনো অপরচুনিটি যদি আসে, এন্ড ট্রাস্ট মি, এটা ডেভিস স্কিল থেকে এটা কন্ট্যাক্ট করা হয়, যারা পাস স্টুডেন্ট থাকে, যারা পাস করে তাদেরকে অ্যাকচুয়ালি নেক্সট কোনো অপরচুনিটি আসলে তাদেরকে প্রিভিলেজ দেওয়া হয়, এন্ড তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয় এখানে। হয়তো আপনি কোনো কোম্পানি যদি আপনার ওদের ফ্রেশার দরকার হয় বা এক্সপিরিয়েন্সড ইঞ্জিনিয়ার দরকার হয়, এন্ড আপনার যদি ওরকম স্কিল সেট থাকে, ডেভিস স্কিল নিচে থেকেই আপনাকে রেফার করে দিবে, আপনার এক্সট্রা কোনো প্যারা নেওয়া লাগবে না। এন্ড এক্সট্রা আরো বেশ কিছু অ্যাডভান্টেজ আছে, যেমন আমি যেটা করতাম, যারা পাস করতো তাদেরকে যখন
সার্টিফিকেট গিভিং সেরিমনি হইতো, আমি সেখানে যাইতাম and সবার সাথে একটা ভালো আড্ডা হইতো, খাওয়া দাওয়া হইতো, আড্ডা হইতো। এখন তো অ্যাকচুয়ালি দেশে নাই। সো হোপফুলি আপনাদেরটা যখন অ্যারেঞ্জ হবে আমি দেশে থাকতেও পারি, বলা যায় না, অথবা ছুটিতে আসতে পারি। তো একটা আড্ডাবাজির একটা অপশন থাকবে সেখানে। আমি অ্যাকচুয়ালি আড্ডাবাজ মানুষ, আমার আড্ডা দিতে ভালো লাগে। সো হয়তোবা তখন দেখা সাক্ষাৎ হবে। আর এটা এটা অ্যাকচুয়ালি জাস্ট একটা অপশনাল আর কি। বাট মেইন যে অ্যাডভান্টেজটা পাবেন সেটা হচ্ছে একটা ক্যারিয়ার অপরচুনিটি হওয়ার ভালো সম্ভাবনা থাকে, কারণ ডেভিস স্কিল গ্রো করতেছে অ্যান্ড আমি চাই সবকিছু যদি ঠিকঠাক থাকে ডেভিস স্কিল একটা ভালো পজিশনে যাক। এটা আমার আসলে তাদের থেকে একটা, তাদের প্রতি আমার একটা এক্সপেকটেশন আর কি। এনিওয়ে একটু ট্রাই করি, হ্যাঁ। যেহেতু ফুল কোর্সটা এতদিন পর্যন্ত যারা এখন পর্যন্ত ক্লাস করতেছেন, আমি অ্যাজিউম করতেছি আপনারা সিরিয়াস। সো এবং এই যে দেখেন কোর্সে প্রায় কত 47 জনের মতো ছিল, এখন 17-16 জনের মতো আছে। এটাই হয় সব কোর্সের সব জায়গায়। আমি এখন পর্যন্ত প্রায় 550-600-600-600 মতো স্টুডেন্ট আমি পড়ায় ফেলছি, মানে 600 জন স্টুডেন্টের সাথে আমার মোটামুটি ইন্টারেকশন হয়েছে, তাদের থেকেও শিখছি আমি অনেক কিছু। অলমোস্ট 100% সবগুলো ব্যাচে এরকম সিনারিওই হয়েছে যে হয়তো বা 60-70% ছেলে পেলে অ্যাডমিট হওয়ার পরে আর লাস্টে ক্লাস করে নাই। তো এটা অ্যাকচুয়ালি স্বাভাবিক অনলাইন কোর্সগুলোতে, বাট আমরা ট্রাই করি এটাকে ম্যাক্সিমাইজ করার, নিজেদের দিক থেকে এফোর্টটা বাড়ায় দেওয়ার ট্রাই করি, যেন ছেলে পেলে এক্সক্লুসিভ ফিল না করে, ইনক্লুসিভ যেন ফিল করে যে আমরা আসলে ইনক্লুডেড, আমাদেরকে বাদ দিয়ে পার্টিকুলার কোনো গ্রুপকে নিয়ে ভাই কথা বলতেছে না, যেন এটা ফিল করে। এটা আমরা ট্রাই করি আর কি। আর আরেকটা জিনিস, এটা খুবই জরুরি ভাই, প্লিজ ভাই এবং বোনেরা যারা ক্লাস করতেছেন, ফিডব্যাকটা দেওয়া লাগবে। এটা ফিডব্যাক মানে এই না আপনাকে খুব সুন্দর সুন্দর পজিটিভ কথা লিখতে হবে, এটা অলওয়েজ প্রয়োজন না। যদি আপনি স্যাটিসফাইড থাকেন কোর্স করে অবশ্যই ভালো লিখবেন। যদি আপনি স্যাটিসফাইড না থাকেন, আপনি কোন কোন জায়গায় আপনার মনে হয় যে ইমপ্রুভ করার মতো জায়গা আছে, আপনি কনস্ট্রাকটিভলি সেই জিনিসটা লিখে দেন, এটাও আমরা চাই। অ্যাকচুয়ালি নেগেটিভটা, যে নেগেটিভ কোনো ফিডব্যাক হইলে সেটা পাবলিশ করা হয় না, বাট আমাদেরকে সেটা জানানো হয় খুবই হচ্ছে সিরিয়াসলি, আমাদেরকে সেটা জানানো হয় যে এই এই প্রবলেম, এবং কারা বলছে সেটাও জানানো হয় না। কে বলছে, কে ফিডব্যাকটা দিছে এটা আমরা জানতে পারি না কোনোভাবেই, মানে আমার পক্ষে জানা কোনোভাবেই সম্ভব না, কারণ ডেভিস স্কিলের অ্যাডমিন অ্যাক্সেস আমার কাছে নাই। তো তখন আমাদেরকে বলা হয় যে এই সেক্টরগুলোতে আপনাকে ইমপ্রুভ করতে হবে, আমরা ফিডব্যাক পাইছি, সো আপনি ট্রাই করেন নেক্সট থেকে যেন এই সেক্টরটাতে কিছুটা ইমপ্রুভ করা যায়। তো ওইভাবে আমরা আসলে ইনস্ট্রাকশন তখন পাই, এন্ড আমরা হার্ট এন্ড সোল ট্রাই করি যে ওই প্রবলেমগুলোকে ফিক্স করে যেন নেক্সট ব্যাচগুলোতে ক্লাস নেওয়া যায়। তো যদি কোনো ইস্যু থাকে যেটা আপনার মনে হয়েছে যে আমার সাইট থেকে আরো বেটার করা যাইতো, বা ডেভিস স্কিলের সাইট থেকে আরো বেটার করা যাইতো, অবভিয়াসলি সেটা আপনি ফিডব্যাকে জানাইতে পারেন। বাট যেটাই করেন আপনি একটা ফিডব্যাক অ্যাটলিস্ট সবাই সাবমিট করেন, কারণ এটা আমাদের এই কোর্সের সব স্টুডেন্টদের জন্য এটা বাধ্যতামূলক। ইভেন আমাদের নিজেদেরকেও ফিডব্যাক দিতে হয়, কিন্তু সেটা ডেভিস স্কিলের জন্য ফিডব্যাক দেওয়া লাগে, মানে আমাদের এই কোর্স বা ব্যাচের জন্য না। তো এটা একটু একটু মানে হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে এটা একটু সাবমিট করা সবাই ট্রাই করেন, কারণ কালকেই লাস্ট ক্লাস আমাদের। ওকে, তো এটা হচ্ছে ফ্র্যাকশনাল ন্যাপস্যাকের প্রবলেম একটাই ছিল, সেটা হচ্ছে ভাই এই কোর্সটা আসলে মানে বিগিনার বললেও বিগিনারদের জন্য মানে মানে আমার মনে আচ্ছা হয় না যে এটা বিগিনারদের জন্য, এটাই। আচ্ছা আচ্ছা, ওকে, এটা একটা গুড পয়েন্ট। তুমি আমি সত্যি কথা বলতে যেটা, যে এই বিগিনারের যে সিলেবাসটা এখন দেখতেছো, এই সিলেবাসটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়েছে। মানে চেঞ্জ হয়েছে বলতে তুমি যেটা এখন দেখতেছো এটা জালাল স্যার আপডেট করে দিছে, এন্ড এটা ডিফিকাল্টি যা ছিল তার তুলনায় এটা এখন 30% নেমে আসছে। মানে কেউ কি এখানে ডেভিস স্কিলের আগের যখন কি বলা যায় আগের সিলেবাস ছিল, বিগিনারের সিলেবাসটা কেউ দেখছিলেন? বিগিনার কিন্তু চেঞ্জ হয়েছে, মানে হিউজ চেঞ্জ হয়েছে। কেউ কি ডেভিস স্কিলের বিগিনারের আগের সিলেবাসটা সম্পর্কে ধারণা আছে? আচ্ছা, আমি একটু দেখি আমার কাছে এটা সেভ করা আছে কিনা কোথাও। মানে আমাদের মেইন টার্গেটটা কি, যে এক সেকেন্ড, কম্পিটিটিভ প্রোগ্রামিং, এটা হচ্ছে বিগিনার কি। ভাই হ্যাঁ, আমার মনে হয়েছে ভাই এই 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 কোর্সের আগে কিছু প্রিরিকুইজিট দেওয়ার দরকার ছিল, যেমন কম্পিউটার ফান্ডামেন্টাল করে আসা, এটা প্রিরিকুইজিট হুম, থাকা উচিত ছিল। আমার আচ্ছা আমার আচ্ছা আমার বিষয় আমি বলতেছি আর কি। আর তারপরে ম্যাথে একটু মোটামুটি নলেজ থাকা, এটা একটু আচ্ছা মানে প্রিরিকুইজিট হিসেবে দেওয়া উচিত ছিল। আচ্ছা, ফাইন, আমি এটা মাথায় রাখলাম।
আমি কিছু জিনিস একটু দেখাই, হ্যাঁ, জাস্ট একটা ভালো আইডিয়া দেওয়ার জন্য। এটা বিগিনার, সো ক্লাস ওয়ার্ক এন্ড তারপরে আরেকটা জিনিস, যেমন লিস্ট মানে কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু কাজ করে আসছে এমনও হওয়া দরকার ছিল। ওকে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা প্রবাবলি আমরা মেনশন করছিলাম। আমার মানে আমি অ্যাটলিস্ট মানে এটা মেনশন করার কথা বলে দিয়েছিলাম যে বেসিক নলেজটা যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাপারে বেসিক নলেজ থাকা লাগবে। এটা অ্যাটলিস্ট আমার খেয়াল আছে যে আমি শেয়ার করছিলাম, বাট পরে এটা কি, আচ্ছা আমি ঠিক শিওর না এটাকে ফাইনালি প্রোডাকশন লেভেল পর্যন্ত নেওয়া হয়েছে কিনা। আচ্ছা না, আমি ওখানে ভাই দেখা ছিল যে আপনার ওই একটা মানে সাধারণ আইডিয়া থাকলেই হবে, থাকলে মানে আচ্ছা ছিল না আসলে। ওকে ওকে ফাইন, এটা আমি আপডেট করে দিব তাহলে নেক্সটে, এটা আমি আপডেট করে দিব, নো প্রবলেম। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি ভাই, আমার হাতেও খুব বেশি কিছু নাই, বাট আমরা মানে আমি কিছু চেঞ্জ করতে পারি না। তোমরা যেরকম লগ ইন করো ডিভি স্কিলে, সেম মানে আমার ক্ষেত্রেও সেম লগ ইন করে হচ্ছে তোমরা যা করতে পারো আমিও তাই করতে পারি। অ্যাডমিন অ্যাক্সেস থাকলে আমি সবকিছু চেঞ্জ করতাম। এনিওয়ে, এটা হচ্ছে বিগিনারের প্রথম যে সিলেবাসটা আমি ডিজাইন করছিলাম, আমি এন্ড সজীব ডিজাইন করছিলাম। সো ওই সিলেবাসটা হচ্ছে এটা। তো জাস্ট একটু দেখো সবাই, ইন্ট্রো টু সিপি, বেসিক ডাটা স্ট্রাকচার উইথ এসটিএল, কমপ্লেক্সিটি অ্যানালাইসিস, অপারেটর ওভারলোডিং স্ট্রাকচার, সর্টিং, স্ট্রিং, বিটওয়াইজ অপারেশন, নাম্বার থিওরি, ইউক্লিডিয়ান জিওমেট্রি, কাউন্টিং প্রবলেম, রিকারশন, সর্টিং, গ্রিডি, বেসিক গ্রাফ থিওরি, ব্যাকট্র্যাকিং, ডিপি। এন্ড তখন ক্লাস বেশি ছিল, এটা ঠিক যে 31টা ক্লাস ছিল, এন্ড এটা 4 মাস ব্যাপী কোর্স ছিল, বাট স্টিল এটার যে মানে হচ্ছে সিলেবাস, এটা কম্পারেটিভলি এখনকার বিগিনারের তুলনায় ডিফিকাল্টি আমি দ্বিগুণ বা তিনগুণ বলতে পারি, কারণ আমি ক্লাসগুলো নিছি আমার খেয়াল আছে। সো তখন মানে এটা কেন, কারণ আমরা যখন প্রবলেম সলভিং করি, এই যে যে টপিকগুলা এগুলা, টু বি অনেস্ট, এক কম্পিটিটিভ প্রোগ্রামিং এ বিগিনারের জন্য সিলেবাস এইটাই সবচেয়ে আইডিয়াল। মানে যে পরিমাণ জিনিসপত্র একজন প্রবলেম সলভারকে শিখতে হয় সে অনুযায়ী এটা বিগিনার হিসেবে একেবারেই আইডিয়াল। প্রবলেম যেটা হয়েছে আমাদের এই রেজিওনের ছেলেপেলেদের বা আমাদের নিজেদেরও একটা প্রবলেম আছে যে আমাদের ধৈর্য কম এবং ইফোর্ট দেওয়ার যে মেন্টালিটিটা এটা তুলনামূলকভাবে অনেক কম। এবং আরেকটা প্রবলেম হচ্ছে আমাদের এডুকেশনাল সিস্টেম, যেখানে আসলে নিজ থেকে চিন্তা ভাবনা করে কিছু বের করার যে প্র্যাকটিসটা এটা আমাদের মধ্যে খুব একটা নাই, বা আমাদের খুব মাথা ব্যথা করে ওই টাইমে নিজ থেকে কিছু চিন্তা ভাবনা করে বের করতে গেলে। সাজেশন বা ওয়েল স্ট্রাকচার্ড কোনো নোট না থাকলে আমাদের জন্য পড়াটা ডিফিকাল্ট হয়। সো ওই প্র্যাকটিসটা আমাদেরকে এই কম্পিটিটিভ প্রোগ্রামিং এর অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে অ্যাকচুয়ালি ঢুকতেই দেয় না, মানে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সো আপনারা যেটা এই যে এখন যে সিলেবাসটা দেখতেছেন, যেটা আগে ছিল এই যে স্ক্রিনে যেটা দেখতে পাইতেছেন, এটাতে তাও কিছুটা কম্পিটিটিভ প্রোগ্রামিং করানোর মতো অবস্থা হয়েছিল, মানে ছেলেদেরকে অ্যাটলিস্ট সিপি কেন্দ্রিক প্র্যাকটিস করানো কিছুটা গেছিল। মানে ছেলেপেলে স্ট্রাগল করছে, বাট সিপিতে স্ট্রাগল করাটাই স্বাভাবিক। মানে আপনি অলওয়েজ স্ট্রাগলের মধ্যে দিয়েই যাবেন, এটাই স্মুথ কোনোদিনই লাগবে না। মানে যখনই আপনি দেখবেন যে আপনি খুব ইজিলি সবকিছু পারতেছেন, দ্যাট মিনস এখানে একটা প্রবলেম আছে। ট্রাস্ট মি, কম্পিটিটিভ প্রোগ্রামিং এইভাবে কাজ করে। সো এটা ছিল বিগিনার। দেন ইন্টারমিডিয়েটে আর অনেক কিছু অ্যাড হয়েছে, যেগুলো অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েট লেভেলের। দেন আসে অ্যাডভান্সড। সো অ্যাডভান্সে টপিকগুলা মোটামুটি অ্যাডভান্সই বলা যায়। তো আমাদের সিলেবাসটা এরকম ভাবে সাজানো ছিল, যদি কেউ বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স তিনটা প্রপারলি বুঝে সলভ করতে মানে কমপ্লিট করতে পারে, সে মানে আইসিপিসি লেভেলের যে কোনো কন্টেস্টে টপ 20-তে বা টপ 15-এ থাকার মতো তার ক্যাপাবিলিটি চলে আসছে। মানে ওই লেভেলে আমরা সিলেবাসটাকে ডিজাইন করছিলাম, আমাদের টার্গেট ওইটা ছিল। বাট আমরা পরে রিয়েলাইজ করছি ছেলে পেলে এই টার্গেট নিয়ে কোর্স করতে আসে না। সো তাদের টার্গেট থাকে ডিফারেন্ট। তারা চায় কম্পিটিটিভ প্রোগ্রামিং করে তারা প্রবলেম সলভিং স্কিলটা গ্রো করবে, যেটা মানে কোয়াইট গুড, এটাই সচরাচর সব ক্ষেত্রে হয়। কিন্তু তাদের টার্গেট থাকে জব। জব বলতে কিরকম, জব ইন্টারভিউ বা টেকনিক্যাল ইন্টারভিউ গুলা ক্র্যাক করা। বেশিরভাগ ক্ষেত্রে তাদের কাউকেই আমি কিন্তু আপনাদের কাউকে এই কোর্সে কোড ফোর্সেস বা কোড শেফ বা এরকম কোনো কন্টেস্ট আমি রেগুলার পার্টিসিপেট করার জন্য ফোর্স করি নাই। কেন করি নাই? কারণ এখন এটা ফোর্স করার সময় না। দেখা যায় ফোর্স করলে হয়তোবা উচিত ছিল ফোর্স করা, কিন্তু ফোর্স করলে আপনাদের কাছে সেটাও প্রেশার মনে হবে। সো আমাদের তখন চিন্তা ভাবনা করে আমি প্রচন্ড দ্বিমত দিছিলাম যে ডিফিকাল্টি যেটাই হোক, যেটা আদর্শ সেটা মেনটেন করা উচিত। এন্ড ছেলে পেলে না হয় একটা ভুল ধারণা পাবে যে ভাই আমাদেরকে জাস্ট বেসিক কোডিং শিখায় এটাকে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর নাম দিয়ে কোর্স শেষ করে ফেলছে। এইটা আমি করতে চাইতেছি না অ্যাটলিস্ট। তো দেন
আহ, অনেকে দ্বিমত করলো, অনেকে একমত, আমরা ইনস্ট্রাক্টর সবাই একমত। দেন তো অনেক কিছু চেঞ্জ হইলো, ডেভ স্কিল বিগিনারটাকে চেঞ্জ করার প্ল্যান করলো, যে না, বিগিনারকে অ্যাকচুয়াল বিগিনার করা লাগবে, যেটা সিপির জন্য বিগিনার। সো দেন আমরা তখন বললাম ওকে ফাইন, চেঞ্জ করা হোক। আমরা কিছুটা চেঞ্জ করলাম। দেন ওভার দ্য নাইট একদিন দেখলাম সিলেবাস আরো হালকা হয়ে গেছে, মানে এখন যেটা মানে অনেক বেশি লাইট ওয়েট হয়ে গেছে। সো এটা আমরা জানতামও না সিলেবাস চেঞ্জ হয়েছে, পরে অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করা হয়েছে। দেন আমরা সেই সিলেবাসের উপর বেস করে ক্লাস নেওয়া শুরু করছি। তো প্রবলেমটা যেটা হয় যে আহ, কিছুটা ধোঁয়াশা রেখেই কোর্সটা নেওয়ানোর আমাদের উদ্দেশ্য, এটা ইন্টেনশনাল। এটা এরকম না যে আমাদের মাথায় নাই যে ছেলে পেলে অনেক কিছু জানে না, এটা আমাদের মাথায় নাই, ব্যাপারটা একেবারেই ওরকম না। প্রপারলি আমরা জানি যে অনেক ছেলে পেলে এইখানে হয়তোবা কোডিংটা করতেছে মেমোরাইজেশন পাওয়ার ইউজ করে, হয়তোবা তারা একটা ছোটখাটো বই পড়ছে বা কিছু ব্লগ দেখছে, তাদের ভালো লাগছে কোডিংটা, ওখান থেকে শুরু করছে, এইটাই ম্যাক্সিমাম কেস। বাট আমরা কেন তাদেরকে সবকিছু বলে দিতেছি না, কারণ কোডিং এ বা প্রোগ্রামিং ওয়ার্ল্ডে সবকিছু বলে করানো যায় না, কিছু জিনিস এক্সপ্লোর করার মতো থাকে। এই যে আপনার এই কোর্স থেকে কি শিখছেন, টু বি অনেস্ট, আপনারা একটা এক্সপিরিয়েন্স পাইছেন। কি ধরনের এক্সপিরিয়েন্স? আপনারা এই এক্সপিরিয়েন্সটা পাইছেন যে কম্পিটিটিভ প্রোগ্রামিং বা প্রবলেম সলভিং এ ভালো হইতে গেলে কি কি শেখা লাগে, বা কোডিং এ ভালো হইতে গেলে কি কি শেখা লাগে। আপনি হয়তোবা আমাদের কারেন্ট সিলেবাসের সবকিছু পারেন না, এটা খুবই আহ, মানে এটা প্রবাবল খুবই, যে এটা হওয়ার চান্সই অনেক বেশি, যে আপনি হয়তো সিলেবাসে সবকিছু পারবেন না, এটা আমরা জানি, এন্ড এটাই এক্সপেক্টেড। বাট অ্যাটলিস্ট আপনি এই জিনিসটা এই 3 মাসে বা 4 মাসে শিখে গেছেন, যেটা আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদের শিখতে 1-1.5 বছর 2 বছরও চলে গেছে, কারণ আমাদের ওরকম কোনো গাইডলাইন ছিল না যে প্রবলেম সলভার বা কম্পিটিটিভ প্রোগ্রামার হইতে আসলে লাগেটা কি। বাট স্টিল আমি এখনো বলবো কম্পিটিটিভ প্রোগ্রামিং বিগিনার আমাদের অ্যাকচুয়াল কম্পিটিটিভ প্রোগ্রামিং এর শুরু না। আমরা অ্যাকচুয়াল কম্পিটিটিভ প্রোগ্রামিং এর শুরুটাকে বলি কম্পিটিটিভ প্রোগ্রামিং ইন্টারমিডিয়েট, যেটা আসলে কম্পিটিটিভ, যদি কম্পিটিটিভ প্রোগ্রামিং এ সিরিয়াস হয় তখন সে ইন্টারমিডিয়েটে অ্যাডমিট হয়। বিগিনারটা তাকে সে ধারণাটা দেয় যে ওকে সিপি কি জিনিস, এই ধারণাটা বিগিনার থেকে আপনারা পাবেন। এন্ড বোনাস হিসেবে আপনারা এটা শিখবেন যে আমাদের ওইখানে যে টপিক গুলা ছিল, তখন অনেকে ভাবতে পারে যে ভাই তাহলে এই ধারণা নেওয়ার জন্য কি আমি 3 মাস 4 মাস এই জিনিসগুলো কোর্স করছি। আপনি এই যে একটা প্রসেসের মধ্যে দিয়ে গেছেন, আপনাকে আহ হচ্ছে ঝালাই করা হয়েছে, আপনাকে গুড়া করা হয়েছে, প্রত্যেকটা মোমেন্টে আপনাকে পুশ করা হয়েছে, যে আপনাকে একটা ভেগ সিচুয়েশনে ফালাই দিয়ে আপনাকে সাঁতার কাটতে বলা হয়েছে। এই যে সিচুয়েশনে ফালানোর পর আপনি কাজটা ট্রাই করছেন, যে আচ্ছা দেখি এটাকে এক্সপ্লোর করার, ওই ট্রাই করে আপনি যে জিনিসটা শিখছেন সেটাই আপনার লার্নিং। আমি যদি আপনাকে সবকিছু গুছায় দিতাম, ট্রাই করছি যতটুকু সম্ভব গুছায় দেওয়ার, বাট এরপরেও সবকিছু আমি গুছায় টুছায় দিতাম একদম যেভাবে, সবকিছু একদম কোডিং ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সবকিছু, মিনিমাম এই কোর্সটার লেন্থ 1 বছর হইতো, মিনিমাম। কারণ অ্যান্ড অবভিয়াসলি আমাদের মানে আমাদের ইফোর্ট অনেক দিতে বাধা নাই, কিন্তু প্রবলেম হইতেছে সেই লম্বা 1 বছরের ডিউরেশন, অ্যান্ড সেটার জন্য হয়তোবা চার্জ অনেক বেশি থাকবে, সবকিছুই অ্যাকচুয়ালি অনেক বেশি। সো ওইভাবে আমরা ওই বুট ক্যাম্পিং টাইপের কোনো কিছু করার প্ল্যান করিনি। সো আমরা যেটা করছি যে আপনি একটা ধারণা নিয়ে যান অ্যাটলিস্ট, যে প্রবলেম সলভিংটা হয় কি আসলে। কারণ আমি প্রিটি মাচ শিওর এখানে 99% স্টুডেন্ট যারা অ্যাডমিট হয়েছেন তাদের আগে এই ধারণাটাই ছিল না যে প্রবলেম সলভিংটা আসলে কি, বাট যেই ধারণাটা ছিল সেই ধারণা আসলে ভুল ছিল। যে আমি জাস্ট কিছু অ্যালগোরিদম দেখলাম, কিছু ডেটা স্ট্রাকচার দেখলাম, সেই ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম দিয়ে আমি কোনো একটা প্রবলেম সলভ করলাম, নো, এটা প্রবলেম সলভিং না। সো এই যে ইভেন আপনারা কিছু এক্সপিরিয়েন্সও আমার থেকে পাইছেন, এগুলোও আপনার ফিউচারে হেল্প করবে। লেটস আমি যদি ফাহিমের কথা বলি, ওর সাথে আমার প্রায় কথাবার্তা হয়। সো যেরকম আমি দেখি একটা প্রবলেম নিয়ে, ও হয়তোবা অনেক আগের প্রবলেম ও এখনো ট্রাই করতেছে বা ইমপ্রুভ করার ট্রাই করতেছে। আমি কিন্তু কখনো ভাবি না বা ওরে বলি না তুমি এতদিন পরে এই প্রবলেম নিয়ে কেন আসছো, কারণ আমি জানি ও নিজের মতো একটা প্ল্যান করতেছে। অনেকেই হয়তো আপনারা এটা করেন, নিজের মতো একটা প্ল্যান করছেন যে ওকে কোর্সের স্পিডে যাক, আমি আমার মতো বুঝে বুঝে আগাই। সো আমি এই প্রবলেমটা এখন লিখে রাখি, এটা নিয়ে আমি যখন ট্রাই করবো দেন আটকেলে ভাইকে প্রশ্ন করব। এটা আইডিয়াল কেস শেখার ক্ষেত্রে। মানে এটা আমরাও এক্সপেক্ট করি না যে প্রত্যেক উইকে আপনারা যা যা দেওয়া হয় ওইভাবে আপনারা আগায় যান বা সামথিং, এটা পসিবল না। আমাদের কাজ হচ্ছে ডেলিভার করা, আপনাদের সামনে জিনিসগুলোকে ছেড়ে দেয়া, দেন আপনারা এক্সপ্লোর করেন এটা কি জিনিস। কিছু নিয়ে যদি প্রবলেম ফেস করেন তখন আমরা সেটা ফিক্স করে দিব বা ফিক্স করে দেওয়ার ট্রাই করব। বাট
এইটা মানে স্পুন ফিডিংটা খুবই খারাপ। স্পুন ফিডিং একটা টার্ম আছে, যে চামচে তুলে খাওয়ায় দেয়া। এইটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে স্পুন ফিডিং এর সাথে লার্নিং এর একটা নেগেটিভ কোরিলেশন আছে। মানে আপনি যত স্পুন ফিডিং করবেন আপনার শেখাটা কম হবে। সো এটা একটা অপটিমাল হচ্ছে একটা একটা পয়েন্ট আছে, যে পয়েন্টে গিয়ে আপনি স্টুডেন্টকে ছেড়ে দিতে পারেন যে ওকে তুমি এবার এক্সপ্লোর করো। আমাদের অ্যাটলিস্ট আমার টার্গেটটা থাকে ওই পয়েন্ট নিয়ে আপনাদেরকে ছেড়ে দেওয়া, এন্ড এই বিগিনার কোর্সেও আমি সেই কাজটাই করছি। তো এই যে দেখেন, আপনারা কিন্তু একটা কথা বললেন যে ভাই কোর্সের প্রিরিকুইজিটটা একটু চেঞ্জ করা উচিত। এই যে ফিলিংসটা আপনাদের আসলো, এইটা কারেক্ট। এখন আমরা যদি কোর্সের প্রিরিকুইজিট এটা লিখে দেই এই মুহূর্তে, যে আপনাদের কিছু প্রিভিয়াস ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমের নলেজ থাকা লাগবে, আপনাদের কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব ভালো জানা থাকা লাগবে। আমি গ্যারান্টি দিতে পারি প্রবাবলি আপনারা এখন এই কোর্সে অ্যাডমিট হয়ে যা কিছু শিখছেন, আপনারা এই কোর্সে অ্যাডমিটই হইতেন না, ভয় পাইতেন যে প্রবাবলি এটা অনেক বস লেভেলের কিছু। আমি ভাই এত কঠিন জিনিস আমি আসতে পারবো না, আমি বেটার আমার মতো আগে একটা বছর একটু গুছায় নিই নিজেকে, কিছু জিনিস শিখি, তারপর আমি এখানে আসি। ট্রাস্ট মি, এটা আপনি নিজেও বুকে হাত রেখে বলতে পারবেন, ওই এক বছর আপনার কোনোদিনই কমপ্লিট হইতো না, আপনি কোনোদিনই নিজেকে রেডি ফিল করতেন না, কোনোদিনই না। এটা ভাই আমরাও ফেস করছি, আমি হাজার হাজার ইউডেমি কোর্স কিনে রেখে দিচ্ছি, আমার কমপ্লিট হয়নি। তখন আপনাদের ক্ষেত্রে এটাই হইতো। আমরা চাই যাদের মিনিমাম, এটা বিজনেস পার্সপেক্টিভ থেকে ভাইয়ারা না, কারণ সত্যি কথা বলতে একটা সময় আমি ডেভিস স্কিলের, তখন আমি একদম জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তখন আমি ডেভিস স্কিল থেকে যে পেমেন্টটা পাইতাম তার উপর আমার অনেক একটা বড় ডিপেন্ডেন্সি ছিল। দেখা যেত যে আমি ট্রাই করতাম যে ঠিকঠাক মতো ক্লাস নেয়ার, আমার স্টুডেন্ট যদি ভালো হয়, স্বাভাবিক, এটা সবাই সবাই অলওয়েজই ট্রাই করবে। আপনারা যারা টিউশন করেন আপনারাও সেম ভাবে চিন্তা ভাবনা করেন, এটাতে দোষের কিছু নেই, আপনি এফোর্ট দিয়ে টাকা ইনকাম করতেছেন। তো তখন আমাদের টার্গেট ওইটা থাকতো। কিন্তু একটা সার্টেন পিরিয়ড পার করার পরে আমরা সেই থেকে অ্যাটলিস্ট আমরা যারা এখন, তো সজীব আমি ক্লাস নিতেছি, শরীফও ক্লাস নেয়, সো শরীফেরটা আমি বলতে পারবো না, বাট আমাদের দুইজনের এখন কেউই অ্যাটলিস্ট অনেক বেশি স্টুডেন্ট হবে, আমাদের অনেক অনেক কোর্স নিব, ক্লাস নিব, সেই জায়গা থেকে আমরা অনেক আগে সরে আসছি। ইভেন আমরা এখন চাই যে আমরা ক্লাস আর নিবই না, মানে আমরা কমপ্লিটলি এটা অফ করে দিব, হয়তো বা 1 বছর বা 2 বছরের জন্য। বাট স্টুডেন্টদের রিকোয়েস্টের জন্য আমরা সেটা অফ করতে পারতেছি না। এই কারণে দেখা যায় যে আপনাদের মাঝে মধ্যে ক্লাস আমরা নিতে পারি না, কারণ অফিসের ব্যস্ততা থাকে অনেক। লাইক এখন এখানে প্রায় 12:15 বাজে, আমার কালকে সকালে অফিস, বাট আমি স্টিল ক্লাস নিতেছি। এই বিসর্জনটা অনেকে দিতে রাজি থাকে না, দেখা যায় তারা অন্য অফিসিয়াল কাজ বা সামথিং কিছু করতে থাকে। সো আমরা অ্যাকচুয়ালি এটাও এখন চাই যে যাদের বিন্দু মাত্র আগ্রহ আছে, তাদের আগ্রহটাকে সামহাও আমরা যেন ক্যাচ করে নিয়ে আসতে পারি তাদেরকে, যে ওকে তুমি আসো, প্রি রিকুইজিট যেটাই, ওইটা নিয়ে তুমি টেনশন করো না, তোমার কি শেখার আগ্রহটা আছে কিনা, ইয়াপ শেখার আগ্রহ আছে, সো তুমি এখানে আসো। ট্রাস্ট মি, একটা সত্যি কথা বলি, এটা অনেক ক্ষেত্রে অনেকে বলবে না, কোর্স করে কোনোদিন কম্পিটিটিভ প্রোগ্রামার হইতে পারবেন না, কোনোদিনই না, এটা কোনোদিন পসিবল না। জাস্ট কোর্স করে আপনি কম্পিটিটিভ প্রোগ্রামার হইতে পারবেন না। যেটা হইতে পারবেন সেটা হচ্ছে আপনি একটা ডিরেকশন পাবেন যে কম্পিটিটিভ প্রোগ্রামার কিভাবে হওয়া যায়। পুরা প্র্যাকটিসটা, পুরা পাথ পুরাটা আপনার, পুরা জার্নি পুরাটাই আপনার। হয়তোবা জার্নিতে আপনাকে 2-1 জন হেল্প করতে পারে, বাট ট্রাস্ট মি, ওই জার্নি কেউ আপনার হয়ে পার করে দিবে না। ওই জার্নি আপনার নিজের, আপনাকে নিজে ইফোর্ট দিয়ে নিজের মতো প্ল্যান বানায় 2 বছর 3 বছরের বিশাল জার্নি হয়, আপনাকে নিজেকে একটা রোড ম্যাপ বানায়, সেই রোড ম্যাপ আপনাকে ফলো করা লাগবে। মাঝে মধ্যে দেখেন ডেভিস স্কিলের জেনারেল যে চ্যানেলটা, সামিন নামে একটা ছেলে প্রায়ই হচ্ছে সেইখানে বিভিন্ন প্রবলেম নিয়ে পোস্ট করে, একটু একটু অ্যাডভান্সড প্রবলেম নিয়ে পোস্ট করে। সামিন আমার প্রায় 1.5-2 বছর আগের স্টুডেন্ট ডেভিস স্কিলের। ও তখন খুবই নুব লেভেলে ছিল, এখন ও বেশ ভালো লেভেলে চলে গেছে। ও কিন্তু তখন পারতো না, আপনাদের থেকেও খারাপ অবস্থা ছিল, বাট ও খুবই কনসিস্টেন্ট ছিল, লেগে থাকতো। ও এই 2 বছর ধরে লেগে আছে, অ্যান্ড আমি খুবই হচ্ছে পজিটিভ ওর ব্যাপারে, যে ও যদি একটু সেলফ কনফিডেন্স গ্রো করতে পারে, ও ফ্যাং টাইপের কোথাও ইজিলি হচ্ছে চলে আসতে পারবে। ও ওই লেভেলে 2 বছরের মধ্যে চলে গেছে। দেখেন আমি খুব অর্ডিনারি একজন মানুষ, আমার জন্য অ্যাটলিস্ট আমি যে লেভেলে আসছি, এই লেভেলে আসতে আমার 5 বছর টাইম লাগছে। আমি যদি প্রপার ডিরেকশন পাইতাম, অ্যাটলিস্ট আমি যে ডিরেকশনটা আপনাদের দিতেছি, আমি গ্যারান্টি দিতে পারি সবকিছু অ্যাকচুয়ালি, আমি বিশ্বাস করি যে আল্লাহ তাআলা সবকিছু আমাদের প্ল্যানিং করে রাখছে, আমরা কোনো কিছু কমাইতেও পারবো না, আগাইতেও পারবো না। বাট একটা এক্সপেকটেশন বলা যায় যে অ্যাটলিস্ট আমি সবকিছু 2 বছর আগে হইতে পারতো।
বা আমার 2 বছরে আমি আমার টাইমলাইন থেকে কমায় দিতে পারতাম যদি আমি প্রপার ডিরেকশন পাইতাম। সো সামিন যে কাজটা 2 বছরে করতে পারছে, ওইটা অ্যাটলিস্ট আমি হলে 3-3.5 বছর লাগতো, কারণ ডিরেকশনের অভাব। সো ওইটা হচ্ছে গেইন। আমি এরকম অনেক এক্সাম্পল দিতে পারবো। শাফিন নামে একটা ছেলে আছে যে এখনো আমার টেকনিক্যাল জব ইন্টারভিউ প্রিপারেশন করছে, ক্লাস করতেছে। শুরুর দিকে ছেলেটা নর্মাল ফর লুপ লিখতেই ওর জান বের হয়ে যেত। এটা আজ থেকে 2019 2019-এর ফেব্রুয়ারিতে ও আমার কোর্সে অ্যাডমিট হয়েছিল। আজকে 2022-এর মাঝামাঝি, প্রায় 3 বছর হয়ে গেছে, 3-3.5 বছর। ও এখনো প্রবলেম সলভ করতেছে, অ্যান্ড ও অলরেডি আইসিপিসি তে টপ 50 বা টপ 40-তে চলে আসছে। অ্যান্ড ওর স্কিল অনেক ইমপ্রুভ। ও ঢাকা সিটি কলেজের, ও যথেষ্ট ইমপ্রুভ করছে। মানে আই থিঙ্ক আর 1 বছর প্রপারলি প্রিপারেশন নিতে পারলে, ও এখনো পাশ করে বেরোয় নাই, 1 বছর বা 6 মাস ভালো মতো প্রিপারেশন নিতে পারলে, কনফিডেন্টও হয়েছে আগে থেকে। আই থিঙ্ক ও খুব ভালো জায়গায় ইজিলি হচ্ছে ঢুকতে পারবে। এন্ড আমি প্রিটি মাচ কনফিডেন্ট যে ওর দেশের সবচেয়ে টপ যে কোম্পানিগুলো আছে এগুলো তো, এগুলো ওর জন্য ক্র্যাক করা খুব বেশি ডিফিকাল্ট হবে না এখন। ও কিন্তু এক্সট্রাঅর্ডিনারি ব্রিলিয়ান্ট ছিল না, এখনো না, বাট ও খুবই কনসিস্টেন্ট। সো যারাই ভালো করছে তারা কনসিস্টেন্ট ছিল। তো আমি আপনাদেরকে বলবো, এখন আপনাদের হাতে এনাফ টাইম আছে। আপনারা এখান থেকে যে লার্নিং গুলা নিচ্ছেন এগুলাকে ট্রাই করেন, প্রপারলি গুছায় তারপরে একটা 1-1.5 বছরের প্ল্যান করা, তাহলে গিয়ে আপনি ভালো করতে পারবেন। অবভিয়াসলি 3-4 মাসে আপনি ধারণাটা নেওয়া ছাড়া আপনি এর থেকে বেটার কিছু করতে পারবেন না। এটা এটা খুবই খুবই কম টাইম, 3 মাস 4 মাসে ভালো করা এটা খুবই আনলাইকলি, এটা হওয়ার চান্সই নাই আসলে। সো এই কারণে আমরা প্রিরিকুইজিটে খুব কঠিন কিছু দেই না। কারণ দেখা যায় যে আপনি দেখেন, আমি গ্যারান্টি দিতে পারি আপনি তখন এখানে অ্যাডমিটই হইতেন না, এক। দ্বিতীয়ত আপনি যদি অ্যাডমিট না হইতেন, আমি জানি যে অনেক কিছু শিখায় ফেলি নাই, বাট আপনি এখন যতটুকু জিনিসপত্র শিখছেন, হয়তো বা এই 3-4 মাস আপনি নিজের মতো প্ল্যান করে আগাইলে হইতে পারতো, হয়তো আপনি এর থেকেও বেশি কিছু শিখতে পারতেন। বাট এক্সপেক্টেড যে আপনি যে জিনিসগুলো এখন শিখতে পারছেন, এগুলা হয়তো বা এরকম গুছানো ওয়েতে শেখা আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যেত। সো যেটাই যতটুকু আপনি শিখতে পারছেন এটা আপনার জন্য বোনাস। অ্যান্ড আই থিঙ্ক একটা মানে অ্যাটলিস্ট একটা গোছানো এনভায়রনমেন্ট আপনারা পাইছেন, যেটা থেকে কাজে লাগায় আপনি সামনে ভালো কিছু করতে পারবেন। সো এটা হচ্ছে ওভারঅল আমাদের প্ল্যান। মানে এরকম কিছু নাই যে স্ট্রেট লিনিয়ার কোন একটা লাইন আমরা ফলো করতেছি, এই প্রিরিকুইজিট এটা ফলো করতে হবে, এটা করতে হবে, ব্লা ব্লা ব্লা। এটা করলে এই এই জার্নিটা খুবই ডিফিকাল্ট। প্রবলেম সলভিং, কম্পিটিটিভ প্রোগ্রামিং, কেন বলতেছি ডিফিকাল্ট, কারণ এটার প্রাইস অনেক হাই। যদি আপনি ভালো কিছু এটা থেকে করতে পারেন, আপনি যেই পরিমাণ আউটকাম পাবেন এটার থেকে, এইটা অ্যাকচুয়ালি অনেক অনেক হাই কম্পেয়ার্ড টু আদার, কি বলা যায়, যত ডিফারেন্ট আপনি পেশা দেখতেছেন, হ্যাঁ, যত ডিফারেন্ট কম্পেয়ার টু আদার জবস, আপনি বিভিন্ন সেক্টরের যে জবগুলো দেখতেছেন, ধরেন ট্রিপলি বা ডিফারেন্ট ইঞ্জিনিয়ারিং সেক্টর হোক, আমি যদি মেডিকেল সেক্টরের কথা বলি, আপনি আমাকে একটা এক্সাম্পল দেন। নর্মাল একজন প্রবলেম সলভার, কম্পিটিটিভ প্রোগ্রামার, লেটস সে ফ্যাং ক্র্যাক করলো, করার পর রাফলি সে অ্যানুয়াল যে স্যালারিটা পায়, সে যদি বেশিরভাগ অংশ জমানোর চেষ্টা করে, তার বেসিক লিভিং কস্ট ফ্যামিলিতে দেয়া, একজন ফ্রেশ গ্রাজুয়েটের পক্ষে দেশে বসে 40-50 লাখ টাকার মতো সেভ করা পসিবল 1 বছরে? অন্য কোনো পেশায় সম্ভব এটা? ইম্পসিবল না। চুরিভাবে সম্ভব না বাংলাদেশ। এটা হালাল ওয়েতে পসিবল না, আপনি হারাম ওয়েতে হয়তো বা পারবেন। আপনি এটা হচ্ছে, আমি একটা ফ্রেশারের স্যালারি বললাম, মাথায় রাখবেন, ফ্রেশার। সে যদি ফ্রেশার হয় এন্ড ফ্যাং টেপের কোথাও সে ক্র্যাক করতে পারে, এন্ড আমি যে স্যালারিটা বলছি এটা মিডিয়ান, এর থেকেও হাই আছে। আমার ফ্রেন্ড যে রিসেন্টলি হচ্ছে ফেসবুকে জয়েন করছে, ইতে কানাডাতে, ভ্যাঙ্কুভারে, ওর অ্যানুয়াল স্যালারি হচ্ছে 2,20,00,000 টাকা। সো জাস্ট, হ্যাঁ ট্যাক্স আছে, ট্যাক্স কাটার পর হয়তো সে 1.5 কোটি বা 1,60,00,000 টাকার মতো পাইতে পারে। আমাকে একটা স্কোপ দেখান হালাল ওয়েতে, বা আপনি প্রপার ওয়েতে কাজকর্ম করে আপনি এই পরিমাণ অ্যামাউন্ট আপনি অন্য কোন পেশা থেকে পাবেন? সো আপনি আউটকামটা অবভিয়াসলি চিন্তা করবেন, আপনি কোন লেভেলের আউটকাম পান। টাকা সবকিছু না, রাইট, বাট টাকা অনেক কিছু। মানে
দরকার হয় একটা আপনি আজকে অনেক কিছু শিখতেছেন এটা সেটা, অস্বীকার করার মানে টাকাকে খারাপ চোখে দেখার কোনো দরকার নেই। টাকা একটা টুল, টাকা একটা টুল। আপনি এটাকে একটা টুলকে অনেকভাবে ইউজ করা যায়, ভালোভাবে ইউজ করা যায়, খারাপভাবে ইউজ করা যায়। সো এটা আপনার উপর যে আপনি এটাকে কিভাবে ইউজ করবেন। সো আপনার ইউজ কেসের উপর বেস করে আপনার এই টাকাটা আপনাকে ভালো জিনিসও দিতে পারে, খারাপ জিনিসও দিতে পারে। আপনি 100 টাকা দিয়ে আপনি চাইলে একটা খারাপ কাজও করতে পারেন, আপনি 100 টাকা দিয়ে একটা ভালো কাজও করতে পারেন। যে টাকা আপনাকে খাবার দেয় সেই টাকা দিয়ে আপনি মানুষও খুন করাইতে পারেন। সো টাকা অ্যাজ এ টুল সবকিছু করতে পারে। তো আমার মনে হয় না ইভেন অন্য কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টরেও খুবই কিছু স্পেসিফিক কেস থাকতে পারে যেখানে এর থেকেও বেশি পসিবল। সো আপনি এই লেভেলের, এটা তো ক্যাশ টাকা গেল, আরো অনেক বেনিফিট আছে। লাইক আপনি গ্যাজেটের দিক থেকে চিন্তা করেন, আপনি ইভেন ট্রান্সপোর্ট সবকিছু আপনি আপনার লাইফে সবকিছু ওরা কভার করার ট্রাই করে। সো এই বেনিফিটটা যদি আপনি চাই অ্যাকচুয়ালি পাইতে চান, এই লেভেলের বেনিফিটটা, আপনাকে তো এফোর্ট ভাই দেয়া লাগবে। মানে আপনাকে আপনি 2-3 বছর যদি এফোর্ট না দেন, আপনি আমি বিসিএস পরীক্ষাকে ছোট করে দেখতেছি না, এটা যথেষ্ট। যারা দেশের কিছু আমি পজিটিভ দিক থেকে ভাবতেছি, দেশে কিছু করতে চায় বা সরকারি লাইনে কাজ করতে চায় বা দেশে সেটেল হইতে চায়, বিসিএস অবভিয়াসলি একটা ভালো অপশন। সো সেই বিসিএস এর জন্য কয় বছরের প্রিপারেশন নেওয়া লাগে ধারণা আছে কারো? আজ কমপক্ষে 5 বছর লাগবে। 4-5 বছরের মানে এরকম একটা প্রিপারেশন তাকে নেওয়া লাগে। সো আপনাকে কেউ এখানে 4-5 বছর প্রিপারেশন নিতে বলতেছে না। আপনি 2 বছরের প্রিপারেশন নেন, আপনি 2টা বছরের প্রিপারেশন নেন। আপনি যদি আপনারা টেকনিক্যাল লাইনের লোকজন, ব্রেইন শার্প, সব ধরনের সুযোগ আছে। আপনাদের যেটার অভাব সেটা হচ্ছে কনফিডেন্স। আপনাদের কেউ কোনোদিন বলে নাই যে কেমনে কি করতে হয়। সো আমি বলতেছি, এন্ড আমি তো ওপেন, আমি বলে দিছি এইখানে মানে কোয়ালিটি সম্পন্ন যে ছেলে বা মেয়ে অ্যাকচুয়ালি গুগল বা এরকম জায়গায় ইন্টারভিউ দিতে চাবে, আমি ওপেন, আমি রেফার করব। আমি বসে আছি রেফার করার জন্য, যদি সে যোগ্য কেউ হয়। আমি জানি না কেউ এই সুযোগটা এত ওপেনলি দিবে কিনা, আমি ওপেনলি দিয়ে দিতেছি। যে কোনো একজন যদি এখন রেডি থাকে যে এরকম কোথাও ইন্টারভিউ দিতে চায়, যে ইন্টারভিউ পাওয়াটাই পাইতে আমার 2 বছর ওয়েট করতে হয়েছে, আমাকে কেউ রেফার করে নাই 2টা বছর। আমি অনেক মানে তীর্থের কাকের মতো ঘুরছি, আমি রেফারেন্স পাইনি। রেফারেন্স ছাড়া অ্যাপ্লাই করতে গেলে দেখা যায়, এখন তো সব রিক্রুটারই নিজেরাই দৌড়ায়, তখন সিচুয়েশন এরকম ছিল না, তখন রিক্রুটারদের খুঁজে বের করতে জান বের হয়ে যেত। সো আমি পাইনি, বাট আমি এখন ওপেন হচ্ছে সবাইকে বলি যে যে কেউ যদি কোনো রকম হেল্পের দিক থেকে লাগে আমি আছি। সো ওইটার জন্য আপনাকে তো অবশ্যই ওইটুকু এফোর্ট আপনাকে দেওয়া লাগবে যে 2টা বছর একটু সুন্দর মতো গুছায় প্রিপারেশন নেই, আমাকে দিয়েও সম্ভব। মানে আপনি দেখবেন আপনার আশেপাশে যাদেরকে আপনি নিজেই ছোট মনে করতেন, দেখবেন তারাই ক্র্যাক করতেছে, ক্র্যাক করা শুরু হয়ে গেছে অলরেডি। সো আপনি কেন ট্রাই করবেন না? সো আরো রিমোট, আমি বলবো রিমোট জবের ক্ষেত্রে আহ, মানে ফ্রেশার হিসেবে রিমোট জবে না ঢোকাই ভালো, লার্নিং স্লো হয়ে যায়। সো আমি সাজেস্ট করবো অ্যাটলিস্ট 5 বছর আপনি অন সাইটে কাজ করেন, দেন আপনি রিমোটে যান। আপনি যখন একটু সিনিয়র পোস্টে যাবেন তখন রিমোটে কাজ করাটা আপনার জন্য কমফোর্টেবল হবে। সো 5 বছর আপনি বাইরে কাজ করে আসেন, সামহাও কষ্ট করে একটু ম্যানেজ করা ট্রাই করেন। আল্লাহ বাঁচায় রাখলে, আপনি যদি বেঁচে থাকেন, আপনার ফ্যামিলি সবাই সুস্থ থাকে, ওই 5 বছরে আপনি 50 বছরে টাকা কামায় আসতে পারবেন। মানে এরপরে আপনাকে আর ফিনান্সিয়াল জিনিসপত্র নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। সো আপনাকে রিয়েল এফোর্টটা দেওয়া লাগবে 2 বছর। এন্ড আমি বলবো যে জান প্রাণ দিয়ে এফোর্টটা দেন। মানে এটা এটা একটা লাইফ টাইম অপরচুনিটি, এন্ড আপনারা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করেন যে সৃষ্টিকর্তা আপনাদেরকে এই লাইনে পড়ার সুযোগ দিচ্ছে। আপনি আমি দেখতেছি আমার নিজের ফ্রেন্ড যে বুয়েট ট্রিপলিতে ছিল, এরকম 3-4 জন আছে যারা পাশ করে বেরোয়ার পর প্রায় 2-2.5-3 বছর পর জব পাইছে। তাদের বসে থাকতে হয়েছে, কোনো জব পায়নি। ইভেন এখনকার যে জবটা রিলেটিভলি তাদের মানে বাংলাদেশে ওই স্যালারি দিয়ে চলাও তাদের জন্য ডিফিকাল্ট, বাট কিছু করার নাই, জব নাই। সো আপনাদের এই সেক্টরের অ্যাকচুয়ালি জব অ্যাভেলেবল এবং ওয়ার্ল্ড ওয়াইড তো চিন্তাই করা যায় না। সো আমি বলবো নিজেদের স্কিল ওই লেভেলে নিয়ে যান যেন আপনাদের স্ট্রাগল করতে না হয় অ্যাটলিস্ট, এন্ড আপনাদের লেভেল থেকে এটা করা খুবই খুবই সম্ভব, আমার যেটা মনে হয়। ওকে, সো আর এমনিতে কারো কোয়েশ্চেন থাকলে বলতে পারি কোনো বিষয়। ভাইয়া কালকে কুইক শট নিয়ে একটা কোশ্চেন ছিল। কোনটা নিয়ে? কুইক শটের ওই যে রিকারশন যে কলটা হচ্ছে, সেই রিকারশন কলটা নিয়ে একটু আমার হ্যাঁ হেজিটেশন হ্যাঁ হচ্ছিল।
হেজিটেশন, হ্যাঁ জি ভাই, বলো। মার্চ শটে তো ভাই আমরা এতদিন দেখছি রিকারশন ভাই আমরা রিটার্ন করছি, কিন্তু এখন তো ভাই রিটার্ন করতেছি না। তা এখানে আমরা এল থেকে আর যতক্ষণ বড় আছে ততক্ষণ আমাদের হোয়াইল লুপটা চলতেছিল এখানে, বাট যখন এল ছোট হয়ে যাচ্ছে তখন আবার রিকারশন কলটা ব্যাক কিভাবে আসতেছে, এখন তো রিটার্নই করিনি। না, ও আচ্ছা, ভয়েড যখন কোনো ফাংশনের রিটার্ন টাইপ হয়, তো সেটার থেকে বের হওয়ার জন্য আলাদা করে রিটার্ন স্টেটমেন্ট না লিখলেও হয়, বুঝতে পারছো? সো ধরো আমি তোমাকে দেখাই, এই যে এটা আমার হ্যাঁ, কুইক একটু সর্টের। কোডটা একটু বের করলে বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ না এখন এই যে কোডটা ওপেন হইলো? জি ভাই, জি ভাই। আচ্ছা, এই যে এটা আমি মোবাইলে লিখে আপলোড করছিলাম, এই কারণে এটা এরকম আর কি। যাই হোক, এনিওয়ে, সো তুমি যখন এই যে ভয়েডে আসো, যখন এই ইফ কন্ডিশনটা ট্রু হইতেছে তখন তুমি কিছু একটা করতেছো, যখন ইফ কন্ডিশনটা ট্রু হইতেছে না সে আর কোনো ব্লকেই যাইতেছে না, রাইট? এন্ড এটার মানে হচ্ছে তখন দেখো এটা এই এই ফাংশনের রিটার্ন টাইপটা কি ভাই, ভয়েড না? জি ভাই, ভাই। দ্যাট মিন্স এটা তখন অটোমেটিক্যালি রিটার্ন স্টেটমেন্ট একটা অ্যাজিউম করে নিয়ে সে ফাংশনটাকে ব্রেক করে দেয়, আলাদা করে এক্সপ্লিসিটলি রিটার্ন লিখতে হয় না। লিখলেও হয়, না লিখলেও হয়, বাট না লিখলেও কোনো ক্ষতি নাই, বুঝতে পারছি? এটা যদি জি। ভয়েড না হয়ে ইন্ট হইতো বা ডিফারেন্ট কিছু হইতো যেটা একটা ভ্যালু মিন করে, তখন তোমাকে এক্সপ্লিসিটলি রিটার্ন মিন করতে হইতো। বাট তুমি যদি রিটার্ন না লিখো, অটোমেটিক্যালি অ্যাজিউম করে নিবে যে এখানে একটা সবার লাস্টে একটা রিটার্ন স্টেটমেন্ট আছে যেটা শুধু রিটার্ন এন্ড আহ, সেমিকোলন, দ্যাটস ইট। আচ্ছা ভাই, তাহলে এখানে তো ভাই আমরা মার্চ শটের ক্ষেত্রে তাহলে কিভাবে রিটার্নটা আমরা ব্যবহার করছিলাম ভাই? মার্জ সর্টে তো আমরা সেম ভাবেই কাজ করছি আমার যতটুকু মনে হয়, আমরা এখানে তো আলাদাভাবে রিটার্ন কিছু করি নাই। মার্জ সর্টের ক্ষেত্রে তো সেমই হওয়ার কথা, আমি যদি ভুল না করি। আচ্ছা, এখানে তো কোডটা নাই, মার্জ সর্টের কোড কই রাখছি, এক সেকেন্ড। কয় নাম্বার ক্লাস ছিল মার্জ সর্ট, খেয়াল আছে? 21 নাম্বার। 21 নম্বর ক্লাস, 21 দেখি আছে কিনা এখানে। হ্যাঁ, এই যে মার্জ সর্টের ক্ষেত্রেও তো সেম। ও আচ্ছা, তুমি কি মানে মেইন কথা হচ্ছে এই যে ইফ কন্ডিশন থেকে রিটার্ন করছি ভাই, হ্যাঁ ভাই এটা। আমি যদি এটা করি, আহ, এক সেম কথা, উপরে যা লিখছি সেম, একদম হুবহু সেম। দুইটা জাস্ট আমি ইফ দিয়ে আগে সেটাকে ব্রেক করে দিছি, আর এখানে ব্রেক না করে এইটা হইলে দেন আমি এই এই কাজগুলা করছি, দুইটা একই জিনিস, এক্স্যাক্টলি সেম। ও, বুঝতে পারছি ভাই, মানে এই দুইটার মধ্যে আমার কলিশন লাগছিল আর কি। হ্যাঁ, কারণ আমি যেটা করছি সেটা হচ্ছে মানে এইটার থেকে এইটাই বেটার, এইটা বেটার, যে যে কন্ডিশনের জন্য ব্রেক হয় সেই কন্ডিশনের মানে রিটার্ন হওয়া লাগবে বা সামথিং, সেটার জন্য আগেই রিটার্ন করে দেয়। এটা গুড কোডিং প্র্যাকটিস একটা, কি জানি নাম পড়ছিলাম জানি না, খেয়াল নাই। সো এটা 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 গুড কোডিং প্র্যাকটিস, বাট মানে এটা ভুল না, মানে আমি যেটা এখানে করছি এটা ভুল না, এটাও করা যায়। আমি এটা আপডেট করে দেই যেহেতু তোমার একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে। বাট তুমি রিটার্ন নিয়ে তোমার একটা ঝামেলা ছিল, এটা আমি ফিল করতেছি। সো মেবি ওইটা অ্যাট লিস্ট এখন ক্লিয়ার, রাইট? জি ভাই। ওকে, সো আই থিংক এটা মেক সেন্স করবে। বাস, এখন জি ভাই সেম এখন। হইলো, জি ভাই, বুঝতে পারছি। এক এক দুইটা 100% সেম জিনিস, কোনো ডিফারেন্স নেই। আচ্ছা, ওকে, আর কোনো কোশ্চেন? নাই ভাই আমার, ওকে, ক্লিয়ার। ঠিক আছে। ভাই আরেকটা আচ্ছা, কথা ছিল। আহ, হুম হুম আপনি বললেন ভাই ওই যে এইখান থেকে তো ভাই আমরা যারা বিগিনারে আছি অনেকে এইখান থেকে ইন্টারমিডিয়েট কোর্স এনরোল করছে। তো হুম আপনি হুম। ভাই শুক্রবারে তো আপনি আসলে কন্টেস্টটা দিতে চাইলেন, কিন্তু ইন্টারমিডিয়েট ক্লাস তো ভাই শুক্র শনিবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, এটা মাথায় ছিল না। এক্স্যাক্টলি শুক্রবার না, আসলে শুক্র শনির কথা বলছি। সো শুক্রবার শনিবারের মধ্যে একটা দিনে দিতে চাইতেছি, কেন? কারণ হয়তোবা অনেকের উইকডে গুলাতে কোনো কাজ থাকতে পারে, তো 3 ঘন্টা আলাদাভাবে বের করাটা একটু ডিফিকাল্ট হইতে পারে। সো শুক্র শনির মধ্যে, এই 2 দিনের মধ্যে সবচেয়ে সুইটেবল যে কোনো 3 ঘন্টা, কারণ আমি তো 3 ঘন্টা বসে থাকবো না, এটা জাস্ট একটা কন্টেস্ট হবে। সো আমার না থাকলেও আসলে সমস্যা নাই। তো আপনাদের সুইটেবল একটা 3 ঘন্টার টাইম ফ্রেম ধরে আমি কন্টেস্টটা নিব। বাট সেটা টাইমটা একটা, তাহলে ভাই বিকালের দিলে, বিকালের দিকে দিলে বলে তাহলে ভাই হ্যাঁ আরো হ্যাঁ better। হ্যাঁ, অবভিয়াসলি এরকম ভাবে দিব যাতে কলিশন না হয়, অবভিয়াসলি এটা 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 মেক শিওর করবো আমি। ওকে, তো এমনিতে
এখন পর্যন্ত যে আলাপ আলোচনা হয়েছে এটুক পর্যন্ত সবাই তো পরিষ্কার, রাইট? যে আমাদের উদ্দেশ্য কি ছিল, আমরা কি শিখছি, এন্ড এটা মানে আমাদের যে একটা প্রপার প্ল্যানিং করে আগানো প্রয়োজন, এন্ড মানে আমরা জাস্ট শেখার জন্য মানে কিছু জিনিসপত্র জানার জন্য জানতেছি এরকম না, আমাদের একটা টার্গেট থাকা লাগবে। ওকে, সো এটুক পর্যন্ত ক্লিয়ার সবাই? জি ভাই। ওকে, তো আমরা এখন পর্যন্ত যেটা দেখছি সেটা হচ্ছে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। এবার আরেকটা প্রবলেম নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ইন্টারভাল বা মিটিং শিডিউল বা ইন্টারভাল শিডিউলিং। কেউ কি এই প্রবলেম বা স্পেসিফিক এই ক্লাসিক প্রবলেমটার নাম শুনছি আগে? ভাই এটা শুনি নাই, শিডিউলিং অ্যালগোরিদম এই টাইপের শুনছি। একই জিনিস দুটো অ্যাকচুয়ালি সিমিলার। তো এখানে আসলে কি বলা হয়, মানে এই ধরনের প্রবলেমে আসলে কি বলা হয়, আপনাকে বিভিন্ন রকম ইন্টারভাল বা রেঞ্জ দেওয়া থাকবে। বেসিক্যালি এটাকে বলতে পারেন, একটা রেঞ্জকে আপনি বলতে পারেন একটা মিটিং এর স্টার্ট এন্ড এন্ড টাইম। তো ধরেন আপনাকে সারাদিনের আজকে কিছু মিটিং এর টাইম ফ্রেম বলে দেওয়া হলো, যে প্রথম একটা মিটিং আছে যেটা দিনের দ্বিতীয় সেকেন্ডে শুরু হয়ে এটা 11তম সেকেন্ড বা 11তম ঘন্টা পর্যন্ত এটা চলবে, কথার কথা আর কি, এটা হচ্ছে একটা মিটিং। সো আপনাকে আরো কিছু মিটিং দেওয়া হইলো, ধরেন আরেকটা মিটিং দেওয়া হইলো এরকম, যেটা 3-এ শুরু হয়ে 4-এ শুরু হয়ে ধরেন আপনার 9 পর্যন্ত চলবে। দেন আরেকটা মিটিং দেওয়া হইলো যেটা হচ্ছে ধরেন আপনার 12 থেকে শুরু হয়ে হচ্ছে সেটা 21 পর্যন্ত চলবে। দেন আরেকটা মিটিং দেওয়া হইলো ধরেন সেটা 6-এ শুরু হয়ে ধরেন সেটা 16 পর্যন্ত চলবে। আরেকটা মিটিং ধরেন আমি দিলাম যেটা এরকম, যেটা 17-তে শুরু হয়ে ধরেন সেটা 24 পর্যন্ত চলবে। তো আরেকটা দিকে দেখি, এটা এভাবে দিব, দেন এটা এদিকে হ্যাঁ, দেন আরেকটা আরো মিটিং দিলাম এই পর্যন্ত। সো আপনার কাছে মোট মিটিং এর ডেটা আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা মিটিং এর ইনফরমেশন আপনার কাছে আছে। তো আপনি সকালবেলা উঠে দেখলেন আপনার 6টা মিটিং। তো এখন আপনি মানুষ একজন, আপনি কি এখানে সবগুলা মিটিং এ অংশ নিতে পারবেন? না। যতগুলো মিটিং আছে পারবেন না, কারণ অনেকগুলো মিটিং আছে ওভারল্যাপ ও, করতেছে। যেমন প্রথম দুইটা মিটিং যদি দেখেন 2, 11 এবং 4, 9 এই দুইটা মিটিং ওভারল্যাপ করতেছে। আপনি যে কোনো একটাতে আপনার অংশ নেওয়া লাগবে। আপনি একটা থেকে উঠে আরেকটাতে অংশ নিবেন অর্ধেক রাস্তায় ফেলে, এটা পসিবল না। সো আপনি এখানে যে কোনো একটা মিটিং এ অংশ নিতে পারেন। সেম ভাবে আমি যদি বলি আপনি 12 থেকে 21 যেটা সেটা যদি নেন, 17 থেকে 24 এন্ড 6 থেকে 16 দুইটার একটাও নিতে পারবেন না, আপনাকে যে কোনো একটা নেওয়া লাগবে। সো আপনার টার্গেট হইতেছে একদিনে, বা এই যে আপনার কাছে কারেন্টলি যত মিটিং আপনি দেখতেছেন সবগুলো ধরেন একদিনের রুটিন বা মিটিং এর লিস্ট, আপনাকে ম্যাক্সিমাম নাম্বার অফ মিটিং এ জয়েন করা লাগবে। মিটিং এর লেন্থ এখানে ফ্যাক্টর না, মিটিং এর লেন্থ বড় ছোট হইতে পারে, লিটারালি এটা ম্যাটার করে না। ম্যাটার যেটা করে আপনি সর্বোচ্চ কয়টা মিটিং এ অংশ নিতে পারছেন। তো এইখানে সর্বোচ্চ কয়টা মিটিং এ আপনি অংশ নিতে পারবেন? 3টা। 3টা। 3টা, 2 থেকে 11 অথবা 4 থেকে 9 যে কোনো একটা নেন। দেন আপনি 12 থেকে 21 নেন, দেন 26 থেকে 30 নেন। সো এই তিনজনকে যদি আপনি নেন, আমি আপাতত অ্যাজিউম করতেছি যে আমরা এইটাকে নিব, দেন এইটাকে নিব, এন্ড দেন এইটাকে নিব। তো আমি এই প্রবলেমটাকে কি এইভাবে আইডেন্টিফাই করতে পারি যে আহ, এইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ, আমার কাছে কিছু ইন্টারভাল আছে, আমি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডিসজয়েন্ট ইন্টারভাল আমার পিক করতে হইতেছে। সো আমি প্রবলেমটাকে এইভাবে ডিফাইন করতে পারি। জি ভাই। ওকে, শোভন আছো ক্লাসে? শোভন, শোভন প্রবাবলি নাই। শোভন অ্যাকচুয়ালি আমি আগে যে কোম্পানিতে চাকরি করতাম গুগলে আসার আগে, ও সেখানে একজন প্রবাবলি ও শুরুর দিকে একজন ইন্টার্ন হিসেবে ছিল। সো এরপরে ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয় সেখানে। তো আমার প্রজেক্টেও ডিরেক্ট কাজ করতো, এন্ড স্টিল এখনো ওই প্রজেক্টেও কাজ করে।
সো ওকে আমি একটা এক্সাম্পল দিতাম যে মানে এই স্পেসিফিক ইন্টারভাল শিডিউলিং এর ইমপ্লিমেন্টেশন আছে আমাদের প্রজেক্টে, যেটা আমি করে আসছিলাম। মানে আমাদের ডেটাবেজ অপটিমাইজেশনে আমাদের একটা অ্যালগোরিদম দরকার হয়েছে, যে কোয়েরি অপটিমাইজ করা লাগছে। সো সেখানে আমাদের এরকম কিছু ইন্টারভাল নিয়ে একটা ক্যাশিং সিস্টেম ডিজাইন করতে হয়েছিল, যেন লেটস সে আপনার কাছে আপনি কোনো একটা এরিয়ার, আমি একটা এক্সাম্পল দিই, কোনো একটা এরিয়ার ধরেন আপনি ঢাকায় থাকেন, দুপুর 2টা থেকে দুপুর 4টা পর্যন্ত টেম্পারেচার কিরকম ছিল তার একটা ডাটা আপনি নিয়ে আসলেন। তো এরপরে এক ভাই ধরেন দুপুর 3:30টা থেকে রাত 8টা পর্যন্ত যে ওয়েদার, সেম জায়গার যে ওয়েদার ইনফরমেশনটা সেটা সে কোয়েরি করে নিয়ে আসছে। দেখেন, একজন কল দিছে 2টা থেকে 4টা, আরেকজন কল দিছে 3:30টা থেকে রাত 8টা। তো এখন আমি যদি একটা কল দেই সেম জায়গায়, ওয়েদার ইনফরমেশন আমাকে বের করতে হয়, অ্যান্ড আমার জানা দরকার বিকেল 4:45টা থেকে 5:45টা পর্যন্ত যে ওয়েদার ইনফরমেশনটা ছিল সেটা আমার প্রয়োজন। আমি এটা কিভাবে বের করতে পারি? লেটস সে আমি যখন কোয়েরি করব, এই কোয়েরিটা আমার একটা ডেটাবেস থেকে রেজাল্টটা আসবে। দ্যাট মিনস আমি যখন 2টা থেকে 4টা পর্যন্ত যে কোয়েরিটা আরেকজন করছে তার ইনফরমেশন একটা ডেটাবেস থেকে আসছে, ডেটাবেস কল করে কোয়েরি করে নিয়ে আসছি। সেম ভাবে যখন আরেকজন বিকেল 3:30টা থেকে রাত 8টা পর্যন্ত ইনফরমেশন চাইছে সেম দিনের, সেটাও একটা ডেটাবেস থেকে আসছে, তাকে প্রোভাইড করা হয়েছে। এখন আরেকজন ব্যক্তি যদি এখন বিকেল 4:45টা থেকে বিকেল 5:45টা পর্যন্ত ওয়েদার ইনফরমেশন চায় একই জায়গার, ডেটাবেস কোয়েরি করে আনাটা কি বুদ্ধিমানের কাজ হবে? এই ডেটাটা অলরেডি আমি যে দুইজনকে ডেটা সার্ভ করছি তার মধ্যে আছে না? খেয়াল করেন, দুপুর 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত একজনকে ডেটা দিছি, মানে এই রেঞ্জের যে ওয়েদার ইনফরমেশনের ডেটাটা সেটা আমি একজনকে দিয়ে দিছি। আরেকজনকে বিকাল 3:30টা থেকে রাত 8টা পর্যন্ত যে ওয়েদারের ইনফরমেশন গুলো ছিল সেই ডেটাগুলো আমি তাকে প্রোভাইড করছি। এখন যদি কেউ আমার কাছে বিকেল 5:45টা থেকে বিকেল 5:45টার ডেটা চায়, এটা কি ওই যে সেকেন্ড কোয়েরির যে ব্যক্তি ছিল তার তাকে যে ডেটা দিছি তার একটা অংশ না? জি। সো আবার এই সেম ডেটার জন্য আমি যদি ডেটাবেসে কোয়েরি করি, এটা কি এফিশিয়েন্ট কিছু হবে? না। না। দ্যাট মিনস আমি ডেটাবেস থেকে জিনিসটা আগে নিয়ে আসছি। সো আমি যে কাজটা করছিলাম, যেই রেজাল্ট গুলো আমরা পাইতাম সেই রেজাল্ট গুলোকে আমি ক্যাশ করতাম। আমাদের একটা ইলাস্টিক সার্চ বলতে একটা স্টোরেজ মেকানিজম আছে, সেখানে আমি ডেটাগুলোকে ডেট ওয়াইজ অ্যাকচুয়ালি সর্ট করে রাখতাম ডেটাগুলো যখনই আসতো। সো কোনো নতুন কোয়েরি যখন আমাকে পাঠানো লাগতো, আমি দেখতাম ওই কোয়েরিটা অলরেডি, আপনি চিন্তা করেন তো এই যে এখন যে ইন্টারভাল গুলো দেখতেছেন এগুলাকে একটা কোয়েরি হিসেবে চিন্তা করতে পারেন না? ওই যে 2 থেকে 11 এটাকে চিন্তা করতে পারেন না? একটা ব্যক্তি দুপুর 2টা থেকে রাত 11টা ডেটা হচ্ছে পাইছে ওয়েদার ইনফরমেশন জি। বলা যায়। জি সো বলেন। যেটা 4 থেকে 9, দ্যাট মিনস আমি বলতে পারি এই ডেটাটা অলরেডি আমার কাছে আছে, কোয়েরি করার দরকার নেই, রাইট? জি। ওকে। সো আমি যেটা করছি, যেই কোন একটা নতুন কোয়েরি ডেটাবেসে পাঠানোর আগে, কারণ ডেটাবেসে কোয়েরি কস্টলি, হিউজ কস্ট, কারণ ডেটাবেসে কোয়েরি চালানো একটা একটা এক্সপেন্সিভ অপারেশন। সো আমি যেটা করছি যে সবগুলা ডেটা কোয়েরি, মানে কোন একটা কোয়েরি যখন আসে, কোয়েরিটাকে আগে ডেটাবেসে পাঠানোর আগে আমার একটা অ্যালগোরিদম ছিল, যেটা হচ্ছে ও এই ক্যাশিং মেকানিজমের হচ্ছে একটা কোয়েরি চালাইতো, যেটা আমাদের ইন্টারনাল স্টোরেজ সিস্টেম, সেখানে একটা কোয়েরি চালাইতো যে যেই ডেটাটা সে কোয়েরি করতে চায় এটা কি অলরেডি তার ক্যাশে আছে কিনা কোনোভাবে। বেসিক্যালি সেটা একটা ইন্টারভাল ম্যাচিং এর প্রবলেম ছিল। সো যদি দেখতো যে একটা পার্শিয়াল অ্যামাউন্টের ডেটা তার কাছে আছে অলরেডি, সে ওইটুকু অংশের জন্য আর কোয়েরি করতো না। লেটস সে আপনি 6 থেকে 16, এই যে নিচের যে ইন্টারভালটা দেখতেছেন এই ডেটাটা আপনার কাছে আছে। এখন কেউ একজন চাইলো 12 থেকে 21 পর্যন্ত ডেটা চাইলো, তাকে কিন্তু 12 থেকে 16 পর্যন্ত ডেটা দিয়ে, সরি হ্যাঁ, 12 থেকে 16 পর্যন্ত ডেটা তাকে দিয়ে দেওয়া যাবে, রাইট? কারণ 6 থেকে 16 অলরেডি আছে, দ্যাট মিনস আমি ইজিলি তাকে অ্যাটলিস্ট এইটুকু তাকে প্রোভাইড করতে পারি, ঠিক না? জি, বাকি 16 থেকে 21 হচ্ছে নিয়ে বাকি আসলে হবে। 16.01 থেকে বা 16-র পর থেকে 21 পর্যন্ত জাস্ট ওইটুকুর জন্য কোয়েরি করবো। এন্ড 16 থেকে 21-এর ওইটুকু অংশ যখন আমি পাবো, ওইটাও আমি আমার
ক্যাশে আপডেট করে দিব। সো আলটিমেটলি যদি এরকম হয় যে এই সবগুলা কল করার পর আমার যে ক্যাশিং, আমার যে স্টোরেজটা ছিল সেখানে অ্যাকচুয়ালি এই ইনফরমেশন গুলো তখন চলে আসবে একদম 2 থেকে শুরু করে 24 পর্যন্ত সব, অ্যান্ড দেন 26 থেকে 30। অ্যান্ড আমার অ্যালগোরিদমটা প্রত্যেক কোয়েরির পরে এই অপটিমাইজেশনটাও করতো যে এরকম মাল্টিপল ওভারল্যাপিং রেঞ্জ যদি থাকে তাদেরকে সে মার্চ করে ফেলতো। সো যদি প্রত্যেকবার মার্চ করতে থাকে, এই যতগুলো আপনি সেগমেন্ট দেখতেছেন সবগুলো সেগমেন্টকে একটা সেগমেন্টে বলা যায় না, এই যে 2 থেকে 24, এই একটা সেগমেন্ট দিয়ে আপনি সবগুলো সেগমেন্টকে কভার করতে পারেন না। জি সো আমি তখন এই কাজটা করতাম প্রত্যেক কোয়েরির পর, এবং দেখা যেত যে আলটিমেটলি এখন যদি আপনাকে কেউ 2 থেকে 24-এর মধ্যে এনিথিং আপনাকে দেয়, আপনার এতগুলো রেঞ্জ চেক করে আসার কোনো প্রয়োজন নেই, আপনি জাস্ট একটা রেঞ্জে চেক করলে এখন বলতে পারবেন। সো এইটা ডেটাবেসের উপর লোড অনেক কমাই দিছিল, এই একটা জিনিস। সো যারা বলে যে ও শোভন কি আসো, মেবি এখন আসছো। জি ভাই আছে। ও এটা মনে হয় সেটা কোয়েরি হচ্ছে, সার্ভিস প্রোতে করা মনে হয়। এইটা হচ্ছে ইতে করা, হ্যাঁ কোয়েরি সার্ভিস প্রোতে, শুধু কোয়েরি সার্ভিসও আছে, ইভেন এটা ইতেও আছে। আমি 2 জায়গায় লিখছিলাম, স্প্রিং বুট সার্ভিসটাতেও আছে, পাইথন সার্ভিসটাতেও আছে। কোয়েরি সার্ভিস প্রোতে থাকার কথা, আমি ঠিক জানি না লাস্ট এটাকে নেওয়া হয়েছে কিনা, বাট মানে নেওয়া হয়েছে বলতে ওটা তো আবার নতুন করে লেখা হয়েছে, শিফট করা হয়েছে কিনা, বাট এটা আছে। এই ইভেন আমি অ্যালগরিদম, টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস সহ সব লিখে দিয়েছিলাম ওই কোডের উপরে কমেন্ট আকারে। সো কোয়েরি সার্ভিসে শিওর আছে, প্রোতে থাকার কথা মেবি। সো এইটা এইভাবে আমাদের একটা, যদি কনফিডেন্সিয়াল প্রজেক্ট, খুব ডিটেলসে বললাম না, কিন্তু এই জিনিসটা আমাদের প্রোডাকশনে কারেন্টলি চলতেছে। অ্যান্ড যারা, যদি কেউ বলে, মানে অনেক অনেক এক্সাম্পল আছে বাট এগুলো একটু কনফিডেন্সিয়াল হয়ে যায় দেখে দিতে পারি না, কিন্তু প্রবলেম সলভিং, অ্যালগোরিদম, ডেটা স্ট্রাকচারের অনেক কিছু আছে যেগুলা ডিরেক্টলি আমরা, অ্যাটলিস্ট আমি ইউজ করছি, কোড করছি ডিরেক্টলি। এখনো যদি শোভন তুমি ওয়ার্কার যে সার্ভিসটা আছে তার xml util.java নামে একটা ফাইল পাবা, ওই ফাইলটা ওপেন করো, বিএফএস এর কোড পাবা ওইখানে একটা। আমি ওইটা লিখছিলাম হচ্ছে একটা এক্সএমএল ট্রি কে ক্লিন করার জন্য। আর ইন্টারনাল যেটা ছিল, লাইব্রেরি বেসড যেই ফাংশনালিটিটা ছিল, ওটা ডিএফএস ইউজ করতো, স্ট্যাক মেমোরি অনেক ইউজ হইতো সেখানে। সো একটা ইটারেটিভ অ্যাপ্রোচ দরকার ছিল, সো ইটারেটিভ অ্যাপ্রোচ তো বিএফএস। সো এখানে বিএফএস লেখা আছে, তুমি মেবি ওয়ার্কারের এনটিএমসি ব্যাকএন্ড যেটা, ওটার ওয়ার্কার যদি যাও, xml-util.java একটা ফাইল আছে, সেখানে তুমি এই প্রবাবলি আমার যতটুকু খেয়াল আছে হাজার হাজার ফাইল ওইখানে। সো মেবি ওই ফাইলটাতে তুমি এই বিএফএস এর কোড দেখতে পাবা। এরকম অনেক কিছু আছে, ছোটখাটো অনেক মজার মজার জিনিস পাবে। ইভেন বিটমাস্ক, বিটমাস্ক, ইয়াপ, অ্যাকচুয়ালি শুধু মাস্ক নাম, এটা দেয়া আছে হচ্ছে স্টেট প্রবাবলি, ওইটা ওয়ান কাইন্ড অফ বিটমাস্ক। সো ওইটাও আমাদের, ওটা হচ্ছে ইতে তুমি ওয়ার্কারে পাবা। এটা দিয়ে হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি প্যাটার্নটা ডিজাইন করা আছে, সো এটার উপর বেস করে সে স্টেট ফিক্স করে। সো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বিটমাস্ক। সো প্রবলেম সলভিং ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম হিউজ ইউজ হয় যদি আপনি ইউজ করতে পারেন, আর না করতে পারলে বিপদ। দেখে আমরা যে এখন গুগলে কাজ করতেছি, এখানে কোড বেজে আপনি লাইব্রেরির কোনো এক্সিস্টেন্সই নাই, আপনাকে ম্যাক্সিমাম জিনিস লেখা লাগে। অ্যালগো ডেটা স্ট্রাকচারের ইউজ কেস যে এখানে কি লেভেলের হয়, মানে আমি নিজেই, আমার কাছে একটাও নোন না, মানে সব আননোন লাগতেছে, এই লেভেলে হচ্ছে এখানে কাজ হয়। সো লাগে, মানে আপনি ভালো লেভেলে কাজ করতে গেলে, আপনার ভালো কাজ করতে গেলে প্রয়োজন হবে এগুলো। ওকে, ঠিক আছে, আমরা যেটাতে ছিলাম, তো ইন্টারভাল শিডিউলিং। তো এখানে এখন আমাদের কাজ হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ডিসজয়েন্ট ইন্টারভাল আমাকে খুঁজে বের করা লাগবে। সো এটা কিভাবে করা যেতে পারে, এনি আইডিয়া? কি বললেন বুঝলি? এই যে তোমার কাছে অনেকগুলা ইন্টারভাল আছে, তোমাকে ম্যাক্সিমাম নাম্বার অফ ইন্টারভাল বের করা লাগবে, মানে কাউন্ট করা লাগবে, যেন এই ইন্টারভাল গুলা ডিসজয়েন্ট হয়। ডিসজয়েন্টের মানে হচ্ছে একটার সাথে আরেকটা ইন্টারভালের কোনো ওভারল্যাপিং নেই। দেখো আমি যে 3টে ইন্টারভাল এখানে মার্ক করছি, 2, 11, 12, 21, 26, 30, এদের মধ্যে কোনো কমন জোন আছে? না।
ওকে, সো এরা তিনজনই ডিসজয়েন্ট, ডিসকানেক্টেড বলে অনেক সময়, এটাকে ডিসজয়েন্ট বলা যায়, তাদের মধ্যে কোনো কমন কিছু নাই, দ্যাট মিনস ডিসজয়েন্ট। আচ্ছা ভাই, সো হচ্ছে ইন্টারভেলের ম্যাক্সিমাম পয়েন্ট আর হচ্ছে আরেকটা ইন্টারভেলের যে মিনিমাম পয়েন্টটা, এটা যদি এক না হয় বা এরকম আমি ঠিক বুঝি নাই, 4 থেকে আরেকবার। 2 থেকে 11। এখন আমি হ্যাঁ, হ্যাঁ। 11কে আমি তারপরে যে কোনো একটার সাথে কম্পেয়ার করে দেখবো, 11 থেকে যদি বড় হয় তাহলে সেটা নিব। ওকে, বাট বাট এটা কারেক্ট সলিউশন হইতে পারে কখনো? ঝামেলা হবে না রিয়েল লাইফে? আপনি মেবি একটু চিন্তা করলে এটার একটা কর্নার কেস পাবেন, মানে প্রবাবলি এটা কাজ করবে না আসলে, কারণ এটা ওয়ান কাইন্ড অফ ব্রুট ফোর্স হয়ে যায়। ব্রুট ফোর্স মানে আপনার সামনে যে টাস্ক, ওকে ফাইন, আপনি কোন ইন্টারভালটা দিয়ে শুরু করবেন ফার্স্টে? লেটস আপনার কাছে এই ইন্টারভাল গুলো আছে, আপনি কোনটা দিয়ে শুরু করবেন সবার ফার্স্টে? 6টা ইন্টারভাল আছে, আপনি যে কোনো একটা দিয়ে শুরু করবেন, রাইট? জি মানে বেসিক্যালি ইনপুটটা দেওয়া থাকবে, এগুলো একটা পেয়ার হিসেবে থাকবে, ফার্স্ট এন্ড সেকেন্ড বা স্টার্ট এন্ড এন্ড। সো আপনাকে কোনো একটা দিয়ে শুরু করা লাগবে। সো কোনটা দিয়ে শুরু করবেন? কোন ইন্টারভালটা আপনার সবচেয়ে মনে হয় যে সুইটেবল? কাকে পিক করা সবচেয়ে সুবিধাজনক? যার স্টার্ট টাইম আগে তাকে? জি দুই ওকে, একটু যার এরকম। হ্যাঁ, যার স্টার্ট টাইম আগে আপনি যদি তাকে পিক করেন, পিক করে ফেলছেন মানে তারাই দিয়ে কিন্তু কাজ করায় ফেলবেন। সো যদি এরকম হয়, 2 এই থেকে কাজ 30। এন্ড এইটা থাকে, নিচে 4টা টাস্ক, উপরে একটা টাস্ক, এটা 2-তে শুরু হয়েছে, এটা 20-এ শেষ হয়েছে, এন্ড এটা 3 থেকে 4, এটা 5 থেকে 6 ধরেন আর কি, এটা 7 থেকে 8, এটা 9 থেকে 10। উপরের 2কে পিক করে ফেললে আপনি একটা কাজই কমপ্লিট করতে পারবেন, বাট নিচেরটাকে যদি পিক করতেন আপনি 4টা কাজ কমপ্লিট করতে পারতেন, রাইট? জি সো যার স্টার্টিং টাইম, যেই ইন্টারভালের স্টার্টিং টাইম কম, তাকে পিক করলে এই প্রবলেম হইতে পারে। আচ্ছা, তো মানে আমাদেরকে তো ফার্স্টে একটা হচ্ছে একটা ইন্টারভাল ধরে সেই কাজটা বা সেই মিটিংটা আমাকে কমপ্লিট করা লাগবে। আমি একটা করে কমপ্লিট করতে চাইতেছি, আমার অ্যাপ্রোচ হইতেছে এটা, আমি এরকম ভাবে একটা মিটিংকে পিক করব ফার্স্ট মিটিংটা এরকম ভাবে পিক করব যেন আমার ওভারঅল মিটিং এর সংখ্যা ম্যাক্সিমাইজড হয়। সো স্টার্টিং মিটিংটা যদি যার স্টার্টিং টাইম ছোট তাকে যদি ফার্স্টে পিক করি, এটা কখনোই অপটিমাল হয় না, এই যে অলরেডি আমরা দেখতেছি। সো কাকে, কোন টাস্কটাকে পিক করলে আমার জন্য অপটিমাল হওয়ার চান্স আছে? এনি আইডিয়া? তো কম, মানে এন্ড টাইম আর স্টার্ট টাইমের হচ্ছে ব্যবধান কম। ব্যবধান কিন্তু আমাদের এখানে ম্যাটার করে না, ব্যবধান কম দিয়ে কিছু হবে না, কারণ ব্যবধানটা আমরা তখনই কনসিডার করতাম যদি মিটিং এর যেই লেন্থ, একটা মিটিং এর যে ডিউরেশন, সেটা যদি আমার কাছে ইম্পর্টেন্ট হতো, ব্যবধানটা তখন আমি কনসিডার করতাম। ওকে, তো ব্যবধানটা এখানে ম্যাটার করতেছে না। হোয়াট ইফ আমি এন্ড টাইমের উপর চিন্তা করি? আমি যদি এটা ভাবি, রিয়েল লাইফে ভাবে ফিল করেন, আপনার কাছে অনেকগুলো মিটিং আছে, আপনি জানতে চান কোন মিটিংটা আগে শেষ হয়, এটা আপনার কাছে জরুরি না? লেটস সে আপনার কাছে কিছু মিটিং আছে, এই যে 3 থেকে একটা মিটিং ধরেন আপনার দুপুর 2টায় শুরু হয় এবং আহ, ধরেন রাত 10টায় শেষ হয়, এভাবে চিন্তা করেন। এন্ড আপনি যে মিটিং আগে শুরু হয় সেটাতে অংশ নিয়ে নিলেন, বাট আপনি দেখেন নাই মিটিংটা কতক্ষণ চলবে, মিটিং এর ডিউরেশন অনেক বেশি। সো আপনি ট্রাই করবেন যে এরকম একটা মিটিং এ জয়েন করার যে মিটিংটা আগে শেষ হয়। মিটিংটা যদি আগে শেষ হয় তাহলেই তো আপনি আরেকটা নেক্সট মিটিং এ জয়েন করতে পারবেন। জি ভাই বুঝছি। আপনার তো টার্গেটটা হচ্ছে এটা, যে বেশি বেশি মিটিং এ জয়েন করার। আপনি আরেকটা মিটিং এ তখনই জয়েন করতে পারবেন যখন কারেন্ট মিটিং শেষ হবে। সো আপনাকে টার্গেট রাখা লাগবে কোন মিটিংটা আগে শেষ হইতেছে। সো আমরা যদি এরকম একটা কাজ করি, যতগুলা মিটিং আছে তাদের সবাইকে আমি তাদের এন্ডিং টাইম যেটা আছে, তাদের যে মিটিং এর শেষ হবে যখন, এটার উপর বেস করে যদি আমি সবগুলো মিটিংকে সাজায় ফেলি, মানে সর্ট করে ফেলি, কোন মিটিংটাকে আমি এখানে সবার আগে পাবো হাতে? 3 থেকে 4, 5 থেকে 6, 7 থেকে 8, 9 থেকে 10, নাকি 2 থেকে 20? আমি যদি এন্ডিং টাইমের উপর বেস করে সবাইকে সাজাই, 3 সবার থেকে আগে 4। কোন মিটিংটা আসবে? 3 থেকে 4, কারণ স্টার্টিং টাইম ম্যাটার করে না এখানে, ম্যাটার করতেছে শুধুমাত্র এন্ডিংটা। তাহলে শুরুতে আসবে যে 4, দেন 6, দেন 8, দেন 10, এন্ড সবার লাস্টে 20, সরি, এন্ড সবার লাস্টে 20। সো সবার আগে কি আসলো?
4 আসলো। সো আমি ট্রাই করব ওই মিটিংটাকে সবার আগে কমপ্লিট করার, যার শেষ হওয়ার টাইম হচ্ছে 4। তখনই আমি আরেকটা মিটিং এ অংশ নিতে পারবো। সো এই মিটিংটাতে আমি পার্টিসিপেট করে ফেললাম, দেন যেটা 6 শেষ হবে, দেন যেটা 8 শেষ হবে, দেন যেটা 10 শেষ হবে, এন্ড দেন আমি দেখবো যদি হাতে টাইম থাকে যে এই 20 পার্টিসিপেট করা যায় কিনা। বাট 20 পার্টিসিপেট করতে গেলে দেখবো যে আমাদের এটার স্টার্টিং টাইম হওয়া লাগবে এরকম একটা সময়, যেটা আমাদের জন্য কোনোভাবেই সুইটেবল না, কারণ আমি অলরেডি 10-এ চলে আসছি। সো 2-এ ব্যাক করা আমার জন্য সম্ভব না, টাইম ট্রাভেল করা লাগবে। সো হ্যাঁ, এটা আমার তাহলে তো অপটিমাল। প্রত্যেকটার ক্ষেত্রে ভাই ওই স্টার্ট টাইমটা চেক করতে হবে। চেক হ্যাঁ করতে হ্যাঁ হবে। হ্যাঁ, অবভিয়াসলি চেক করা, মানে ওই টাস্কটাকে কমপ্লিট করতে পারবেন কিনা, ওটা জাস্ট ওই ভ্যালিডেশনের জন্য আপনাকে ফার্স্ট এটা চেক করা লাগবে। আমরা এই এক্সাম্পলে আসি, ওটা তো বেশি স্ট্রেট ফরওয়ার্ড এক্সাম্পল ছিল, এইটা হয়তো বা কিছুটা মেক সেন্স করবে। সো আমি যদি স্টার্টিং এন্ডিং টাইমের উপর বেস করে আমি সর্ট করি, সবার আগে কোন টাস্কটা আসবে? 4 থেকে 9। 4 থেকে 9। সো আমি এ কে কমপ্লিট করে ফেলবো, আমি এটা কমপ্লিট করে ফেলবো, বলবো ও হয়ে গেছে, ওর কাজ শেষ। এরপরে কে আসবে? 2 থেকে 11। 2 থেকে 11। বাট 2 থেকে 11 আমি আমি দেখবো যে 2 থেকে 11-কে আসলে কমপ্লিট করা যায় না। কেন কমপ্লিট করা যায় না? কারণ হচ্ছে 2 থেকে 11-কে যদি কমপ্লিট করতে যাই, তাইলে আসলে 4 থেকে 9-এর একটা প্রবলেম হয়। সো এটা কিভাবে আমি ইজিলি ট্র্যাক করতে পারি? খুব সহজ। লেটস সে 4 থেকে 9 যখন আমি শুরু করছি, তখন আমি হচ্ছে লিখে রাখবো যে আমার কারেন্ট যে টাস্ক সেটা কখন শেষ হবে। সো শেষ হবে 9-তে। সো সেকেন্ড যে টাস্ক, এটা যদি আমাকে শুরু করতে হয়, আমাকে শুরু করতে হবে 2 সেকেন্ডে, বাট আমি কারেন্টলি 9 সেকেন্ডে দাঁড়ায় আছি, আমাকে টাইম ট্রাভেল করে ব্যাকে যাওয়া সম্ভব না। দ্যাট মিনস আমি সেকেন্ড যে টাস্ক 2 থেকে 11, এটাকে আমি হচ্ছে কমপ্লিট করতে পারবো না। ক্লিয়ার? এটাকে আমার ছেড়ে দেওয়া লাগবে। জি। ওকে ওকে। এবার নেক্সট যে টাস্ক থাকবে সেটা কোনটা হাতে? 6 থেকে 16। 6 থেকে 16, এটাও কি করতে পারবো? না। পারবো না, স্টার্টিং টাইমের সাথে ম্যাচ করলেই হয়। সো এটাও বাদ, 2 থেকে 11 বাদ, 6 থেকে 16 বাদ। ওকে, এরপরে কোনটা আসবে? 12 থেকে 21। করা যাবে, রাইট? জি, করা যাবে। 9 থেকে 9 বেশি আর কি বড়। রাইট রাইট। সো এখন লাস্ট হচ্ছে আমার 21, মানে এরকম একটা টাস্ক ধরা লাগবে যার স্টার্টিং টাইম 21-এর পরে। তো এরপরে টাস্ক হচ্ছে 17 থেকে 24, করা যাবে? না, করা যাবে না, কারণ ব্যাকে শুরুই যেতে হইতেছে হবে। 17-তে, রাইট? এন্ড দেন ফাইনালটা হচ্ছে 26 থেকে 30, যেটা কমপ্লিট করা যাবে। এন্ড আমি এন্ডিং টাইমটা আপডেট করে 21-এর জায়গায় 30 দিয়ে দিব। এটা ওয়ান কাইন্ড অফ আমার কাছে একটা ম্যাপ, যে আমি নেক্সট টাস্কটাকে মানে হচ্ছে ক্যাচ করতে পারবো কি পারবো না। সো এইটা আমাকে অপটিমাল একটা সলিউশন দিবে। এন্ড আপনারা এভাবে কেস বানায় বানায় ট্রাই করতে পারেন যে কাজ করবে কিনা। এটা অলওয়েজই কাজ করবে। কেন? আপনাকে এটার আইডিয়াটা কি, প্রমাণটা হচ্ছে এটা, আপনি এরকম আপনি একটা একটা টাস্ক নিয়ে কাজ করবেন। সো আপনি ফার্স্টে ওই টাস্কটাকে কমপ্লিট করার ট্রাই করবেন, যাকে কমপ্লিট করলে আপনার আহ আপনার কারেন্টলি যতগুলো টাস্ক আছে তাদের মধ্যে লেটস সে n সংখ্যক টাস্ক আছে, আপনি একটা টাস্কে নিয়ে নিলেন। বাকি যে n-1 সংখ্যক টাস্ক আছে তাদের মধ্যে থেকে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টাস্ক আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন, এরকম একটা টাস্কে আপনার n সংখ্যক টাস্ক থেকে পিক করা লাগবে। সো আপনি যদি আপনার কাছে এই যে এখানে 6টা এলিমেন্ট, 6টা হচ্ছে আপনার কি বলে ইন্টারভাল আছে। সো আপনি যদি এখানে 6 থেকে 16-কে ফার্স্টে পিক করে ফেলতেন, তাইলে আপনি 2 থেকে 11-কেও পিক করতে পারতেন না, 4 থেকে 9-কেও পিক করতে পারতেন না, 12 থেকে 21-কেও পিক করতে পারতেন না, রাইট? হোয়াট ইফ আমি এটাকে 17-এর জায়গায় 15 বলতাম? ধরেন আপনি যদি 6 থেকে 16-কে পিক করে ফেলতেন, আপনি কাকে কাকে পিক করা থেকে বঞ্চিত হইতেছেন? 2, 11, 4, 9, 12, 21 এবং 15, 24, রাইট? জি। সো আপনি 4টাকে অলরেডি মিস করে ফেলছেন। দ্যাট মিনস এই 6 থেকে 16-কে পিক করার কারণে যদি ফার্স্টে পিক করতেন এটাকে, তাহলে আপনি বাকি যে n-1 সংখ্যক, আগে যদি n সংখ্যক থাকে, একটাকে উঠে নিলে তো n-1 সংখ্যক থাকে, সেই n-1 সংখ্যক ইন্টারভালের মধ্যে থেকে আপনি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইন্টারভাল পিক করতে পারবেন না যদি 6 থেকে 16-কে পিক করে ফেলেন, রাইট? জি। সো তখন আপনি ডিফারেন্ট অপশনগুলো ট্রাই করেন, আপনি 2 থেকে 11 ট্রাই করেন, 4 থেকে 9 ট্রাই করেন। সো দেখা যাবে কি ওই টাস্কটাকে আগে পিক করলে সুবিধা যার এন্ডিং টাইমটা আগে শেষ হয়েছে। সো এন্ডিং টাইম যদি আগে শেষ হয়, দ্যাট মিনস আমি এই জোনটাকে, আমি তো যত বেশি জোন, এই যে আমি যে শেড করলাম, এই শেডিং এরিয়াটা যত কম হবে, আমি এদিকে আরো বেশি ওপেন টাস্ক তখন এদিকে আরো বেশি পাবো না? এদিকে জি। এই রেজিয়নটা যদি বেশি থাকে, দ্যাট মিনস আমার রিমেইনিং টাস্কের পরিমাণ বেশি থাকবে, রাইট? জি। এটাই তো আমার টার্গেট। সো এরকম একজনকে ফার্স্ট টাইমে পিক করব যার
এন্ডিং টাইমটা কম, স্টার্টিং টাইম তাহলে অবভিয়াসলি ওই শেডেড রেজিয়নের মধ্যেই থাকবে, সো এটা নিয়ে আমার টেনশন নাই, এন্ডিংটা নিয়ে আমার টেনশন। সো আমি যদি এভাবে স্টার্টিংটাকে কারেক্টলি পিক করে ফালাই দিতে পারি, প্রবলেমটা সলভ। কেমনে? আমি এন সংখ্যক এলিমেন্টের জন্য প্রবলেমটা সলভ করে ফেলছি, যে এন সংখ্যক এলিমেন্ট থেকে একটা টাস্ক কেমনে বের করব। এইবার বাকি n-1 সংখ্যক এলিমেন্ট নিয়ে আমি বলতে পারি না একটা নতুন প্রবলেম এখন ক্রিয়েট হইলো, যেটা আগে n সংখ্যক ইন্টারভাল নিয়ে ছিল, এখন n-1 সংখ্যক ইন্টারভাল নিয়ে হয়েছে, বলা যায় না? জি বলা যায়। সাব সাব প্রবলেমের মতো অনেকটা। সো এখন আমি n-1 সংখ্যক এলিমেন্ট থেকে নেক্সট বেস্টটাকে পিক করব। নেক্সট বেস্ট কোনটা হবে, যে এই n-1 সংখ্যক এলিমেন্টের মধ্যে যার হচ্ছে স্টার্টিং টাইম এন্ডিং টাইম সবচেয়ে ছোট। এই যে দেখেন, এই যে 4 আর 9 কে নেওয়ার কারণে দুইটা ইন্টারভাল কিন্তু বাদ পড়ে গেছে, তারা হচ্ছে যথাক্রমে 2 থেকে 11 এবং 6 থেকে 16। কেন? কারণ তাদের স্টার্টিং টাইমটা ওই শেডেড রেজিয়নের মধ্যে চলে গেছে, রাইট? জি। সো এই দুইজন বাদ, তাহলে হাতে অ্যাভেলেবল কারা কারা আছে? 12, 21, 15, 24, 26, 30। সো এদের মধ্যে আমি নেক্সট বেস্টটাকে নিব, 12, 21 কে নিছি। 12, 21 কে নেওয়ার সাথে সাথে এরা শেডেড রেজিয়নে চলে গেছে। সো এখন আমার কাছে অ্যাভেলেবল কে আছে? 26, 30। সো দেন আমি ওকে নিয়ে নিলে এই ওভারঅল পুরাটাই শেডেড রিজনে চলে যাবে, আর কাউকে নেওয়া যাবে না। এটাই হচ্ছে প্রমাণ। বুঝা গেল? সো এইটা গ্রিডি অ্যাপ্রোচ। কিভাবে এন সংখ্যক অবজেক্ট ছিল, তার মধ্যে আমি একজনকে পিক করে ফেলছি, এন্ড এটা আমাকে লোকাল অপটিমাল সলিউশন দিতেছে। এই লোকাল অপটিমাল সলিউশনটাকে যখন আমি গ্লোবালি এক্সটেন্ড করলাম, ও আমাকে গ্লোবাল অপটিমাল সলিউশনটা দিয়ে দিল। বুঝাতে পারলাম? স্ট্রেট ফরওয়ার্ড সলিউশন। ইনপুট গুলা আমি এটা কন্টেস্টে অ্যাড করে দিব না। ইনপুট গুলা দেওয়া থাকবে ফার্স্ট সেকেন্ড হিসেবে, পেয়ারের অ্যারে দেওয়া থাকবে আর কি। আলটিমেটলি আপনি এন্ডের উপর বেস করে সর্ট করে ফেলবেন, দেন আপনি ফার্স্ট অ্যারের ফার্স্ট এলিমেন্টটাকে ফার্স্ট টাস্ক হিসেবে ধরবেন, দেন সেকেন্ড এলিমেন্ট থেকে লুপ চালানো শুরু করবেন। যদি সেকেন্ড এলিমেন্টটাকে নেওয়া যায়, স্টার্ট আর প্রিভিয়াস এর এন্ড কম্পেয়ার করে দেখবেন, নেওয়া গেলে তাকে নিয়ে তাকে কারেন্ট বানায় দিবেন। দেন আপনি এইভাবে দেখবেন কয়জনকে নেওয়া যেতেছে। ডান। সর্ট করবেন এক লাইনে, দেন একটা লুপ লিখবেন, সেই লুপের মধ্যে 2 লাইন থাকবে, 2 লাইন বা 3 লাইন থাকবে, শেষ। 4-5 লাইনের কোড, বাট ব্যাখ্যা হচ্ছে এত বড়। তো এগুলা হচ্ছে রেগুলার গ্রিডি প্রবলেম। মানে এই দুইটা প্রবলেম নিয়ে আমাদের ইভেন যখন কোর্স হয়েছিল ভার্সিটিতে গ্রিডি, তখন এই দুইটা হচ্ছে ফার্স্টে দেখানো হয়েছে, দেন কিছু গ্রাফ থিওরি আমাদের আগে পড়ানো ছিল। সো এটার উপর বেস করে আমাদেরকে ক্রুসকাল মানে মিনিমাম স্প্যানিং ট্রি এমএসটি একটা অ্যালগরিদম আছে গ্রাফ থিওরিতে। সো ওই মিনিমাম স্প্যানিং ট্রির ক্রুসকাল একটা অ্যালগরিদম আছে, যেটা দিয়ে মিনিমাম স্প্যানিং ট্রি বের করা যায়। তো সেই ক্রুসকালটা আমাদেরকে দেখানো হয়েছিল গ্রিডি অ্যালগরিদম হিসেবে। সো আমরা যেহেতু গ্রাফ থিওরি ওরকম ভাবে অত ভালোভাবে এখনো দেখি নাই, সো আমি সেই ক্রুসকাল সম্পর্কে এখন এই কারণে বললাম না। বাট এমনিতেই দুইটা টেকনিক হচ্ছে সবচেয়ে বেশি ওয়েল নোন। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারি, আদারওয়াইজ আমরা অ্যাটলিস্ট এটার জন্য ক্লাস এখানেই শেষ করব। এন্ড আমরা খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা প্রোগ্রামিং কন্টেস্ট দিব, ছোট ইন্টারভালের, হয়তো বা 3-4 দিন থাকবে, সেটা বেশি দিন এটা রান করব না। হচ্ছে গ্রিডির উপর বেস করে, শুধু গ্রিডি প্রবলেম থাকবে, কিছু হয়তো বা 4-5টা গ্রিডি প্রবলেম থাকতে পারে, বা একটু বেশি। সো আপনাদেরকে সেগুলো সলভ করতে হবে। তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। ভাইয়া আজকে এই যে আপনি ভাই গিটহাবে যে কোডটা আপলোড করছেন কুইক সর্টের 22 নাম্বার ক্লাসের, ওখানে ভাই কুইক সর্টের কোডিং এর মধ্যে দুইটা ভাই হোয়াইল লুপ দেখলাম আজকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হুম 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 হুম, আচ্ছা, ইয়াপ। ও আচ্ছা, এটা তুমি ক্লাস করছিলা প্রবাবলি কুইক সর্টের করছিলা? জি ভাই, জি ভাই। আচ্ছা, সেখানে কিছু ইস্যু ছিল মনে আছে, ওই যে সেম নাম্বার হইলে কিছু ইস্যু। নাম্বার, হ্যাঁ হ্যাঁ। তো র্যাপারের কথা বলছিলেন, র্যাপার ক্লাস। হ্যাঁ হ্যাঁ, র্যাপার ক্লাসের একটা কথা বলছিলাম। তো মেবি অনেকের কাছে আমার কাছে মনে হয়েছে একটু এটা কনফিউজিং লাগতে পারে, কারণ র্যাপারের কনসেপ্ট গুলো হয়তো একটু ওওপি রিলেটেড হয়ে যায় আর কি। সো যারা একদমই নতুন তাদের ক্ষেত্রে একটু কনফিউজিং মনে হইতে পারে। সো আমি যেটা পরে একটা সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড একটা সলিউশন লিখে দিয়েছি, সেটা হচ্ছে এটা। তো আইডিয়াটা কি বুঝছিলা যে এই দুইটা ওয়াইল লুপের কাজ কি আসলে? এটা ভাই আমি আপনি যখন দেখালেন আমি তখনই দেখতে ভাই আসলে। আচ্ছা, এটা হচ্ছে আমি আসলে ক্লাসে দেখাই নাই যদিও, বাট ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। লেটস সে তোমার কাছে সবগুলা ফাইল আছে, ওকে, এন্ড তুমি এটাকে পার্টিশন করতে চাও, সবাই 5,
লেটস সে তুমি এই বান্দাকে, এটা হচ্ছে তোমার পি, ওকে, ওই যে দেখো ওই যে একটা পি তো রিটার্ন হয় ক্রিয়েট পার্টিশন থেকে, তাই না? pivot point, হ্যাঁ এই পি হচ্ছে এই বান্দা, সরি এই বান্দা, এটা হচ্ছে তোমার এল, এটা হচ্ছে তোমার আর, পি আর আর একসাথে আছে, রাইট? হ্যাঁ হ্যাঁ তো এখন তুমি যদি আবার এটাকে কল দাও, তার মানে তুমি একটা কল দিতেছো এল থেকে পি মাইনাস ওয়ানে, দেখো সেকেন্ড এল থেকে পি মাইনাস ওয়ান, আর একটা পি প্লাস ওয়ান থেকে আর, রাইট? সো পি প্লাস ওয়ান থেকে আর যেটা, এটা তো এমনি বাদ যাবে, বাট আরেকটা কল যেটা হবে সেটা তো একটা এলিমেন্ট বাদ দিয়ে এটুক হবে তখন, ঠিক না? হ্যাঁ এইভাবে And then এটা এটা এন স্কোয়ারে চলে যাবে। So, আমি যেটা করছি, পি এর যে এলিমেন্টটা আসছে, আমি দেখছি পি কে বামে বা ডানে ঠিক মতো সরায় নেওয়া যায় কিনা, সেম এলিমেন্ট হলে সরায় নিছি। আমি দেখছি যে পি যেখানে আছে, এই যে দেখো কোডটা সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড একটা কোড, যে পি আর পি এর ঠিক বাম দিকে যে এলিমেন্ট আছে এরা দুজন যদি সেম হয়, পি কে ছোট করা শুরু করছি, দ্যাট মিনস আমি দেখছি পি এন্ড পি এর আগে হচ্ছে 5, এই দুজন কি সেম কিনা। যদি এরা সেম হয়, আমি এই যে এল কমা পি মাইনাস ওয়ান কলটা দেওয়ার আগে এই কাজটা একবার করছি। সো পি কে বামে সরানো শুরু করছি, সরাতে 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 এই পি কে আমি এই পর্যন্ত নিয়ে আসছি, ওকে, এল এল কমা পি মাইনাস ওয়ান কলের সময়। এইবার আমি এল কমা পি মাইনাস ওয়ান কলটা দিছি। সো তখন যখন এল কমা পি মাইনাস ওয়ান কল গেছে, এখন দেখো পি অলরেডি এখানে আছে, পি মাইনাস ওয়ান তেলে কি এলে চলে যাবে না? সো তখন এক সাইজের একটা অ্যারে হবে, এক সাইজের মানে এল আর মানে তখন এরকম একটা রেঞ্জ হবে যেটা এল আর আর এর ভ্যালু সেম। সো তখন কি তোমার এই বেস কেসে পড়ে সেটা ব্রেক হয়ে যাবে না? জি ভাই একটাই মাত্র কল। সো ওই কলটা বাদ। এইবার রাইটের কেসে আসো, এবার পি তো এখানে দাঁড়ায় আছে, যে পি তো এখানে আছে। সো এবার আমি দেখছি পি আর তার ডান দিকের যে এলিমেন্টটা আছে তারা দুইজন সেম কিনা। যদি সেম হইতে থাকে, পি কে সামনের দিকে নেওয়া শুরু করছি। সো পি যদি এখন সামনে যাওয়া শুরু করে, জাস্ট গেস করো তো পি কোথায় যে আটকাবে? পি এখানে যে আটকাবে। পি কে আমি একদম শেষে শেষে বসাবো না। এইবার আমার লাস্ট কলটা হবে, এবার আমার লাস্ট কলটা হবে পি প্লাস ওয়ান থেকে আর। তো এখন যদি পি প্লাস ওয়ান থেকে আর কল দাও, ওইটাও তো একটা রেঞ্জকে মিন করবে, রাইট? সো তখন টেকনিক্যালি আর ফার্দার কোনো কলই হবে না, অপটিমাইজড হয়ে গেল। ক্লিয়ার? জি ভাই এটা তাহলে ভাই আমাদের সবগুলো কর্নার কিছু হ্যান্ডেল হয়ে যাচ্ছে হ্যাঁ, সবগুলো কর্নার কেসই হ্যান্ডেল করে, বুঝতে এটাই। আচ্ছা, তো এটাই আর কি, ক্লাস শেয়ারিংটা অফ করলাম। তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারি ফাইনালি। কালকে লাস্ট ক্লাস হবে আমাদের, এন্ড কালকে আমরা 8 কুইন প্রবলেমটা দেখবো, ব্যাক ট্র্যাকিং এর সাব্বির ভাইয়ের রিকোয়েস্টে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।